আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কলেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসেব বিজ্ঞান ক্লাস নিব, বি ইউনিট। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। তোমরা যে যেখানে আছো ভাইয়েরা, দেরি করবো না, ক্লাসটা একটু যুক্ত হয়ে যাও। তো আমি প্রথমত তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমাদের ক্লাসটা আজকে আরো আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটু স্লাইডটা একটু ভালো মতো তৈরি করার জন্য দেরি হয়ে গেল। ঠিক আছে, অবশ্যই দেখো, কথা আছে না, সবুরে মেওয়া ফলে, একটু ধৈর্য ধরলে অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু পাওয়া যায়। আশা করছি আজকে ক্লাসটা তোমরা করে তোমাদের যথেষ্ট ভালো লাগবে। যেভাবে কোশ্চেনগুলো ইনশাল্লাহ হয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, তো সেভাবে কোশ্চেনগুলো করা হয়েছে। তো তোমরা যে যেখানে আছো একটু ক্লাসে যুক্ত হয়ে যাবা, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা যে যেখানে আছো। ঠিক আছে, আর অবশ্যই ক্লাসটা একটু শেয়ার দিবা, যারা যারা আছো ক্লাসটা শেয়ার দিবা, সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করব। তো যাই হোক, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমাদের স্লাইডটা তৈরি করতে অনেক সময় লাগছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আমরা তো যারা আমাদের প্ল্যাটফর্মে যারা আমরা ক্লাস নেই, আমরা সবাই হচ্ছে ভাই জব হোল্ডার, আমরা জব করি। ঠিক আছে, প্রত্যেকে আমরা একটা অন্য একটা পেশার সাথে যুক্ত আছি। আমি একটা কলেজের লেকচারার, পাশাপাশি হচ্ছে আমাদের মাসুদ স্যারও একটা কলেজের লেকচারার, পাশাপাশি হচ্ছে আমাদের মিরাজ স্যার, উনিও একটা কলেজে ক্লাস নেয় বা অনেক কোচিং এর সাথে যুক্ত আছে। তো দেখা যায় আমরা বিভিন্ন কারণে আমাদের কাজগুলো একটু হেরফের হয়, তোমরা একটু কনসিডার করে নিবা। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব, বা ক্লাসটা ভালো মতো আমরা নেওয়ার চেষ্টা করবো, বা আমরা পড়াবো ইনশাল্লাহ। তোমরা যে যেখানে আছো, ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি একটু সময় নিব, কারণ আমি ক্লাসটা শেয়ার দিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও। তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে শেয়ার দাও, তাদেরকে ক্লাসে নিয়ে আসো, সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো। ঠিক আছে, ওকে। তাহলে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। যারা যারা এখনো যুক্ত হওনি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসে শুরু করে ফেলবো। ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসে শুরু করে ফেলবো ইনশাল্লাহ। মুনতাহা যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কাইফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, ক্লাস একটু শেয়ার দিও। রাসেল, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আজকে আমরা অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যে যেখানে আছো, যে যেখান থেকে ক্লাসটা করতেছো, একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার দিও। ঠিক আছে, আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করব। যারা যারা যুক্ত হচ্ছ তারা খুব দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, যারা যারা যুক্ত হয়েছে থ্যাংক ইউ, আর যারা 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 এখনো যুক্ত হওনি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। তারা একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু ম্যাথ পড়বো। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু শুরু করে দিই। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা কি দিয়ে শুরু হবে? দেখো, আমরা টপ 50টা কোশ্চেন পড়বো। আমি কিন্তু লাইভ ক্লাস নিলে 50টা করে কোশ্চেন সলভ করে, তোমরা জানো 50-এর নিচে সাধারণত আমার কোশ্চেন সলভ করতে ভালো লাগে না। মনে হয় যে 50টা করে কোশ্চেন সলভ করো না, তবু তোমাদের জন্য কম হয়ে যায়। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যে যেখানে আছো ভাইয়ারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের 100-র অধিক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে আমাদের ক্লাসে। শেয়ার ডান, কাইফ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, অ্যাঞ্জেল জান্নাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাহিমা নেহার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, তুমি কেমন আছো? চলো তাহলে আমরা শুরু করে দিই। দেখো কি বলছে, নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের শর্তের অংশ নয়? শেয়ার হোল্ডারদের শর্তের অংশ নয়, দেখো তো কোনটা হতে পারে। শেয়ার হোল্ডারদের শর্তের অংশ নয়, তাহলে কোনটি? দেখো তো, সংরক্ষিত মুনাফা, সাধারণ সঞ্চিতি, মূলধন সঞ্চিতি, নাকি হচ্ছে শেয়ার বিনিয়োগ। বলো তো কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের শর্তের অংশ নয়, বলো। দ্রুত একটু অ্যান্সার করবো ভাইয়ারা, দ্রুত প্লিজ, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো। শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়, তাহলে দেখো শেয়ার হোল্ডারদের সত্ত্ব কোনটা কোনটা থাকতে পারে বলো তো। সংরক্ষিত মুনাফা, এটা একটা সংরক্ষিত মুনাফা হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব হতে পারে, সাধারণ সঞ্চিতি হতে পারে, মূলধন সঞ্চিতি হতে পারে। কিন্তু ভাইয়া শেয়ারে বিনিয়োগ করার ফলে কি আলটিমেটলি যে টাকাটা হয়, ওইটা অনেকের সম্পদ হয়, ওইটা কখনো শেয়ার হোল্ডারদের সত্ত্ব হয় না, বা মালিকানা সত্ত্বের অংশ হয় না, বা শেয়ার হোল্ডাররা দাবি করতে পারে না। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি শেয়ার হোল্ডারদের, ওকে, শেয়ারে বিনিয়োগ। হাবিব আব্দুল কুবরা, ওয়ালাইকুম আসসালাম। আছি ভাই, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওকে, আল শাহরিয়ার রাফিজ অ্যান্সার করছে সি। না ভাইয়া, সি হবে না। রাসেল, তোমার অ্যান্সার সঠিক হয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি ভাইয়া? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আমেনা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়ারা, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা একটু ক্লাসটা ইনশাল্লাহ শুরু করবো। আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাসটা করবো। ঠিক আছে, ওকে, যে যেখানে আছো সবাই একটু দ্রুত যুক্ত হও।
দ্রুত, ঠিক আছে? আমরা দেখছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে ক্লাসে। তো সবাই একটু মনোযোগ দিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করলে আমরা অনেকটা ইজিলি ক্লাসটা সলভ করতে পারবো, অনেকগুলো কোশ্চেন আমরা আজকে শিখতে পারবো। ঠিক আছে, যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ফাইন, ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। পরবর্তী কোশ্চেনটা বলতেছে হচ্ছে দেখো, একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না যখন, দেখো তো কখন একটা কোম্পানির কি মোট মালিকানা সত্ত্বের পরিবর্তন হবে না বলো তো ভাইয়া? কখন একটা কোম্পানির কি মোট মালিকানা সত্ত্বের পরিবর্তন হবে না বলো? কখন একটা কোম্পানির মোট মালিকানা সত্ত্বের পরিবর্তন হবে না? সবাই একটু জানাও, সবাই সবাই একটু জানাও, দেরি করা যাবে না, ঠিক আছে? সবাই একটু জানাও কখন, কখন এমনটা হতে পারে বলো তো ভাইয়া, কখন? সবাই একটু জানাও। কোম্পানির লভ্যাংশ ঘোষণা করলে, কোম্পানির শেয়ার ইস্যু করলে, কোম্পানির রাইট শেয়ার ইস্যু করলে, নাকি কোম্পানি পরিচালকদের ঋণ দেয়, যখন ঋণ দেওয়া হয় তখন, কখন বলো তো? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ঠিক আছে, আমি সবার একটু অ্যান্সারটা দেখবো সবার। তাহলে কি দেখো তো, আলটিমেটলি দেখো কোম্পানির মোট মালিকানা সত্ত্বে কখনো পরিবর্তন ঘটবে না, কখন? দেখো, লভ্যাংশ ঘোষণা করা হলে মালিকানা সত্ত্বে পরিবর্তন ঘটে, শেয়ার যখন ইস্যু করা হয় তখন মালিকানা সত্ত্বে পরিবর্তন ঘটে, রাইট শেয়ার যখন ইস্যু করা হয় তখন মালিকানা সত্ত্বে পরিবর্তন ঘটে। কিন্তু দেখো, কোম্পানির পরিচালকরা যখন ঋণ নেয়, কোম্পানির পরিচালকরা যখন ঋণ নেয় তখন কি আলটিমেটলি মালিকানা সত্ত্বের উপর কি কোনো প্রভাব ফেলবে না, মালিকানা সত্ত্বের উপর কি পড়বে না, কোনো প্রভাব ফেলবে না। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করতে পেরেছো তারা অ্যান্সার করে ফেলো, আর যারা যারা এখনো করোনি তারা দ্রুত অ্যান্সার করে ফেলো। ঠিক আছে ভাইয়ারা, আমরা মোটামুটি দেখছি তোমরা অনেকে অ্যান্সার করেছো। আচ্ছা, যে যেখান থেকে ক্লাসে যুক্ত হয়েছো কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার দিবে, হ্যাঁ? আমরা ক্লাসটা প্রত্যেকে একটু শেয়ার দিব, আমরা প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দিব, ঠিক আছে? প্রত্যেকে ক্লাসটা শেয়ার দিব, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, দুইটা কোশ্চেন শেষ। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। আমরা একটা ম্যাথ নিয়ে আসছি, একটু উপরে দেই না, দেখো কি বলতেছে দেখো। 13 জুন তারিখে 2-10 নেট, নিট হবে, এটা নেট হবে না, নিট 30 শর্তে 750 টাকা বাকি দিয়ে বিক্রি করা হয়। 16 জুন তারিখে 50 টাকা বিক্রিত পণ্য ফেরত আসে। 23 জুন তারিখে সম্পূর্ণ অর্থ পাওয়া গেলে প্রাপ্ত অর্থের পরিমাণ কত? তাহলে দেখো, প্রথমত হচ্ছে আমাদের কত টাকা? 750 টাকা, তাই তো? 750 টাকা, ওকে। এখন দেখো, এর মধ্যে দেখো 50 টাকা পণ্য ফেরত দিচ্ছে, তাহলে -50 টাকা, ওকে। তার তারিখ থাকবে দেখো, 700 টাকা, ওকে। এখন আমাকে বলছে 13 তারিখ থেকে 23 তারিখ 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাবে। তাহলে অবশ্যই এর মধ্যে 2% বাট্টা পাবে ইন্টু 2%, তাহলে 2% বাট্টা মানে কত টাকা বলো তো ভাই? 14 টাকা। তাহলে মাইনাস দেওয়া হচ্ছে 14 টাকা, তাহলে আলটিমেট রাইট আনসার কত বলো? 686 টাকা, তাই না? 686 টাকা হচ্ছে আমাদের রাইট আনসার, 686। রাইট আনসার কোনটা? 686 টাকা হচ্ছে আমাদের রাইট আনসার, ওকে। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, সবাই যে যেখানে আছো দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, আমরা একটু সবার অ্যান্সারটা দেখবো। কৌশি অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো। ফাইন, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করি। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ওকে, দেখো দেখো, দুজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত হচ্ছে 2:1। তৃতীয় জনকে 1/5 মুনাফা বন্টনের ব্যবসায় নতুন অংশ হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে? ফাইন, তাহলে দেখো, প্রথম জন আমরা যখন আগে ছিল তখন প্রথম জন পেয়েছে 2 অংশ, আর টোটাল ছিল কত? 3। আর পরের জন পেয়েছে কত? 1 অংশ, টোটাল কত? 3 অংশের মধ্যে, ওকে ফাইন। এখন দেখো, একজনকে কি বলছে দেখো, 1/5 অংশ কি তাকে নিয়োগ দেওয়া হয়েছে কততে। এখন দেখো, আলটিমেটলি দেখো, একজন যদি 1/5 অংশ পায়, দেখো একজন কত পাবে? ধরো ধরো এটা হচ্ছে ধরো এ, আমি লিখে ধরো এ হচ্ছে বি হচ্ছে সি। ধরো একজন যদি দেখো 1/5 অংশ যদি পায়, 1/5 অংশ যদি পায়, তাহলে আর এই দুজন কত পাবে বলো তো? এই দুজন পাবে কত? 1 - 1/5, তাহলে আলটিমেট কত? 4/5। তাহলে এই দুজন কত অংশ পাবে? তাহলে এই টোটাল কত কত? 4/5 ইন্টু 4/5। এখন দেখো, এই তৃতীয় জন কিভাবে? এই দুজনের সমান, তাহলে 3 ইন্টু কত অংশ? 1/5, তাহলে 1/5। তাহলে চলো আমরা কাজটা করে ফেলি। তাহলে 3 5 কত বলো তো? 15। 3 5 কত? 15 গুণ করে 4 দুগুণে কত হবে বলো তো? 8। ফাইন, আবার দেখো, 3 5 15, ওকে, 4 একে 4। এবার আবার দেখো, 3 5 15, 3 একে 3। তাহলে দেখো, উভয় পক্ষ থেকে আমরা যদি 15 করে যদি বাদ দেই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাই না? দেখো তো, তাহলে ধরো 15 করে বাদ দিলে 8:4:3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো কোনটা? 8:4:3, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? 8:4:3, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। ভাইয়া 3 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। ভাইয়া ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? এমনিতেই ক্লাসে লেট করে ফেলছি, একটু কাইন্ডলি দেখে নিও। তবু আমি চেষ্টা করবো শেষ সময় পর্যন্ত যদি যাই, আমি চেষ্টা করবো আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা প্লিজ। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাসটা অলরেডি শুরু করে দিছি, সবাই আমরা একটু অ্যান্সার করবো সবাই। আর ক্লাসে যারা যারা যুক্ত হন গ্রুপে একটা মেনশন দাও তো। কাইফ, কাইফ তুমি তো ক্লাসে আছো ভাইয়া। কাইফ বা রাসেল বা মুক্তি বা হাবিবা একটু গ্রুপে একটু মেনশন দাও, যেন পোলাপানগুলো যেন ক্লাসে আসে। অনেকেই আমাদের ক্লাসের মধ্যে এখনো আসতে পারে না, সবাই যেন আসে, ঠিক আছে?
সবাইকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটা চলছে, ওরা যেন আসে। দেখা যায় অনেকে লেটে জয়েন করে, এই শুধুমাত্র লেট করার জন্য ক্লাসে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। চলো, তাহলে আমরা একটা স্ক্রিনশট দিয়ে দিই একটা। ওকে ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেনটা বলছে দেখো দেখো পরবর্তী কোশ্চেন বলছে দেখো ডিসেম্বর 31, 2022, ডিসেম্বর 31, 2022 তারিখে আদিব লিমিটেড চলতি সম্পদের পরিমাণ ছিল 1,20,000 টাকা এবং চলতি মূলধন ছিল 30,000 টাকা। ওই তারিখে তড়িৎ অনুপাত ছিল 0.35.1 হলে তড়িৎ সম্পদ কত? তাহলে চলো এই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করবো সবাই। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কত হতে পারে, চলো আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। সবাই যে যেখানে আছে আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। এইটার অ্যান্সার কত হবে বলো, সবাই একটু অ্যান্সার করতে ভাইয়া, সবাই। ওকে, তাহলে আমরা এই কোশ্চেন একটু অ্যান্সার করার চেষ্টা করবো। দেখো চলতি সম্পদ এত, চলতি মূলধন এত, ঠিক আছে? তাহলে চলতি মূলধন কত টাকা? 30,000 টাকা। ওকে ফাইন, তাহলে চলো আমরা একটু করার চেষ্টা করি। তাহলে দেখো চলতি মূলধন কত টাকা? 30,000 টাকা। এখন আমরা জানি চলতি মূলধন সূত্র কি বলতো? চলতি মূলধন সূত্র কি বলতো ভাইয়া? চলতি মূলধন সমান কি বলতো? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ফাইন, তাহলে দেখো চলতি সম্পদ কত টাকা আছে? দেখো 1,20,000 টাকা। চলতি মূলধন কত টাকা আছে? 30,000 টাকা। ফাইন, 30,000 টাকা। আর এটা আছে কত টাকা? 1,20,000 টাকা। আর আমরা একে বের করবো। ফাইন, একে আমরা বের করবো। তাহলে আলটিমেটলি এক্স মানে চলতি দায় কত? দেখো তো চলতি দায় কত টাকা বলো তো? চলতি দায় হচ্ছে ভাইয়া 90,000 টাকা। কত টাকা? 90,000 টাকা। ফাইন, চলতি দায় কত টাকা? 90,000 টাকা। এখন আমরা এখান থেকে অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে, চলতি দায় কত টাকা? 90,000 টাকা। এখন ওই তারিখে তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাত মানে কি বলতো? তড়িৎ অনুপাত সূত্র কি বলতো? তড়িৎ অনুপাত সূত্র কি? চলতি সম্পদ চলতি দায়। ফাইন, তাহলে দেখো এই অ্যামাউন্টটা যদি এরকম হয় তাহলে আমরা এটাকে কিভাবে বের করব? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমরা একটু অ্যান্সারটা সবারটা একটু অ্যান্সারটা দেখবো, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। আমি একটু দেখবো অ্যান্সারটা কি হয়। ওকে, ঠিক আছে, আমি একটু দেখবো সবার অ্যান্সারটা দেখবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইরা প্লিজ। ক্লাসে এখনো যারা যারা যুক্ত হও নাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ এখন আমি দেখতেছি অনেকে যুক্ত হও নাই, ঠিক আছে? এখন দেখতেছি অনেকে যুক্ত হও নাই। যারা যারা যুক্ত হও নাই তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। এখন দেখো, এখন আমাকে কি বলছে দেখো তো ভাই, এখন অনুপাত দিয়ে দিয়ে দিছে। দেখো চলতি অনুপাত সমান কত? দেখো তো এত। ওকে, এখন আমরা ম্যাথটা করি। দেখো তাহলে দেখো 0.35 ইকুয়াল টু যদি কত টাকা বলো তো? 90,000 টাকা হয়, ঠিক আছে? মনে কত? 100 না, ভেঙে ভেঙে করি দাঁড়ো। তাহলে এক অংশ সমান সমান কত? তাহলে সব তাহলে 90,000। ওকে, 90,000 ইন্টু, একটু ওয়েট করো, আমি একটু এটাকে অন্যভাবে একটু করতে পারি কিনা দেখি। দাঁড়াও, 0.25 না? আচ্ছা ফাইন, ওকে দেখো তাহলে এটা হচ্ছে, দেখো আমাদের ধরো 90,000 ইন্টু, তাহলে আমাদের চলতি দায় হচ্ছে এত, তাহলে এই দায়েরই একটা অংশ হচ্ছে চলতি অনুপাত। ঠিক আছে ফাইন, দেখো কত হয়ে গেছে ম্যাথ? 35। ওকে, তাহলে আমরা 90,000 টাকা যদি 0.35 বের করি তাহলে এইটা হচ্ছে কি আমাদের আলটিমেটলি কি আমাদের কি পাবো? আমরা তড়িৎ সম্পদ পাবো। তাহলে ফাইন, তাহলে আমরা দিই তাহলে 90,000 টাকা ইন্টু 35, দশমিকের জন্য এক, একটা ডিজিটের জন্য দুটো শূন্য। তাহলে এখন কাটাকাটি করি, চলো 1 2 3 4। তাহলে কাটাকাটি করলে কত হবে বলো? 35 দিয়ে যদি 900 গুণ করি কত হয় বলো তো ভাইয়া? 35 দিয়ে যদি 900 গুণ করি, ওকে দেখো 0 0 5 9 45, 11 কাটো, 0 0 3 9 27, তাহলে কত হবে? 0 0 5 1 3, তাহলে 31,500 টাকা হবে। 31,500, 31,500 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে 31,500 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। যারা যারা এখন অ্যান্সার করতে পারো না সবাই একটু অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। 5-এর ডি হবে। আচ্ছা হ্যাঁ, 5-এর ডি, ঠিক আছে ফাইন, থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। দেখো আর্থিক বিবরণী সংযুক্ত টাকায় যে তথ্য প্রদর্শন করা হয় তা তা করা হয় কি বলতো? রক্ষণশীলতা নীতির জন্য, মিলকরণ নীতির জন্য, ক্রয় মূল্য কি বলতো? ক্রয় মূল্য নীতির জন্য নাকি পূর্ণ প্রকাশ নীতির জন্য? বলো সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো ভাইয়ারা সবাই। ঠিক আছে, দেখো তো আর্থিক বিবরণী সংযুক্ত টাকায় হবে না, এটা হচ্ছে সংযুক্ত টিকা, সংযুক্ত টিকা। ওকে, সংযুক্ত টিকায় যে তথ্য প্রদান করা হয়, তাহলে কেন করা হয় বলতো? এটা করার সবচেয়ে বড় কারণ কি বলতো? পূর্ণ প্রকাশ নীতির কারণে। কিসের কারণে?
পূর্ণ প্রকাশ নীতির কারণে এটা করা হয়। সেখানে করা হয় ভাইয়া পূর্ণ প্রকাশ নীতির কারণে এটা করা হয়। ওকে, মনে থাকবে? তাহলে এটা কেন করা হয়? এটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতির কারণে করা হয়। সবাই একটু কমেন্ট করিও। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন তো আসলে সলভ করাটা খুব টাফ হয়ে যাবে যদি তোমরা ক্লাসে না থাকো। দেখো, অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? দেখো, এই যে না যুক্ত শব্দগুলা, যে না যুক্ত শব্দগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, তখন কিন্তু ঝামেলা পড়ে যাবা। অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া? এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত অ্যান্সার করো। দেখো তো, ওকে দেখো, ওই চলতি অনুপাতে দেখো তো কোনটা প্রভাব ফেলবে না। তাহলে দেখো, দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে চলতি দায় পরিশোধ, এই যে চলতি দায় পরিশোধ করলে এইটার উপর একটা প্রভাব ফেলবে। ওকে, বিবিধ পাওনাদারকে প্রদান করলে কি চলতি দায়ের উপর প্রভাব ফেলবে। নগদে স্থায়ী সম্পত্তি বিক্রি, তাহলে নগদ স্থায়ী সম্পত্তি বিক্রি, নগদ টাকা ক্যাশ আসবে। এই তিনটে কি বলবো বলতো? প্রভাব ফেলবে। প্রভাব ফেলবে না কোনটা? দেখো হচ্ছে ব্যবসায়িক মজুদ পণ্য নগদ বিক্রি করলে, দেখো ব্যবসায়িক মজুদ পণ্য নগদ বিক্রি করলে এটা কি কোনো প্রভাব ফেলবে না। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন। তার সাতের অ্যান্সার কত বলো তো? সাতের অ্যান্সার হচ্ছে ডি, বিশ্বজিৎ মজুমদার মনে হয় সম্ভবত অ্যান্সার করেছো। রহিমা নেহার অ্যান্সার করেছো। ফাইন, তাহলে আমরা সবাই মোটামুটি অ্যান্সার করতেছি। তাহলে এগুলো হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো যে যেখানে আছে একটু এভাবে একটু অ্যান্সার গুলো করার চেষ্টা করো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, এভাবে আমরা সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে? ওকে, আমরা যে যেখানে আছি আমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করব। সাতের এ হবে না শামিমা, সাতের হচ্ছে ডি। ওকে, সাতের হচ্ছে ডি হবে অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেন যাও। দেখো, অনেক বড় বড় কোশ্চেন আছে আজকে আমাদের, ঠিক আছে? ওকে, আমরা একটু এইখানে রাখি এটাকে, কারণ এখানে দেখা যাবে না। চলো দেখো কি বলছে, একটা কোম্পানির আয় বিবরণীতে কর পূর্ব মুনাফার পরিমাণ হচ্ছে 7 লক্ষ টাকা এবং আয়কর হচ্ছে কত টাকা? 2,10,000 টাকা দেখানো হয়েছে। কোম্পানিটি তার অগ্রাধিকার শেয়ারের উপর 50,000 টাকা লভ্যাংশ কি ঘোষণা করেছে এবং ডিবেঞ্চারের উপর 3 লক্ষ টাকা সুদ প্রদান করেছে। আচ্ছা, কোম্পানিটি সারা বছর ধরে 1 লক্ষ টাকা সাধারণ শেয়ার এবং 10% অগ্রাধিকার 10% 10,000 অগ্রাধিকার শেয়ার এবং 15% 20,000 ডিবেঞ্চার শেয়ার বিক্রি করে থাকে। কোম্পানির শেয়ার প্রতি আয় কত? কোম্পানিটির শেয়ার প্রতি আয় কত? চলো আমরা একটু ম্যাথটা করে ফেলি। কোম্পানির শেয়ার প্রতি আয় কত? তাহলে আমরা এই ম্যাথটা করে ফেলবো। চলো দেখি তো কে কে করতে পারো। যারা যারা করতে পারো তারা একটু দ্রুত করে ফেলো, ঠিক আছে? আর যারা যারা পারবে না তারা একটু ওয়েট করে, আমি করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা কিন্তু ম্যাথটা খুব দ্রুত করে ফেলবো, তোমরা একটু দ্রুত ট্রাই করো। দেখো কি বলছে, সবাই একটু ট্রাই করো, না পারলে আমি করে দিব, কোনো সমস্যা নেই। সবাই একটু ট্রাই করো। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? অনেক বড় একটা কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি এর বড় একটা কোশ্চেন যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে, ঠিক আছে? আমরা একটা ম্যাটার দেখি। তাহলে 7 লক্ষ টাকা। ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব, সবাই, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করবো, সবাই দেখি তো কোন অ্যান্সারটা সঠিক হয় আমাদের। সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো ভাইয়ারা, সবাই সবার অ্যান্সারটা আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, আমরা একটু দেখবো কার কার অ্যান্সারটা সঠিক হয়। ফাইন, তাহলে এখন দেখো আমাদের, ঠিক আছে? ওকে, দেখো কোম্পানির আয় বিবরণীতে কর পূর্ব মুনাফার পরিমাণ হচ্ছে 7 লক্ষ টাকা। ফাইন, চলো তাহলে কর পূর্ব মুনাফা কত টাকা আছে বলতো? 7 লক্ষ টাকা না? ওকে, 7 লক্ষ টাকা। ফাইন, এখন দেখো আমাদের কি পরিশোধ করতে হবে? অগ্রাধিকার শেয়ার পরিশোধ করতে হবে, ঠিক আছে? দেখো আমরা একটু পরিশোধ হিসাবটা লিখি। যদি দেখো 3 লক্ষ টাকা, 3,50,000, ওকে, তাহলে কত হয়? 3,60,000। ওকে, ঠিক আছে, আমি একটু দেখি, আমি একটু ক্যালকুলেশন করে দেখি, একটু ওয়েট করো। ওকে, 60, ঠিক আছে, সবাই একটু দ্রুত ম্যাথটা করার চেষ্টা করবো। আমরা যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? চলো দেখো তাহলে কত হবে অ্যান্সার, বলো সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই আমরা একটু অ্যান্সার করবো ভাইরা, প্লিজ দেরি করবো না আমরা, হ্যাঁ? আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো যে যেখানে আছি। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই অ্যান্সার করতেছো। ফাইন, তাহলে ওকে, তাহলে আমরা দেখো আমরা একটু ম্যাথটা করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমরা কে করতে পারছো কিনা, দেখি কে কে করতে পারছো। আচ্ছা, অনেকে 8 নাম্বারের অ্যান্সার করে ফেলছো। 8-এর 4 টাকা করে হবে, ঠিক আছে? আমি একটু 8 নাম্বারটা করে দেখো। তাহলে দেখো স্যার, 7 লক্ষ টাকা হচ্ছে কি আমাদের মেন হচ্ছে কর পূর্ব মুনাফা। ফাইন, এখান থেকে আমাদের কি কি বাদ দিতে হবে? করটা বাদ দিতে হবে। তাহলে আয় করটা আমরা বাদ দিব, আয় করটা আমরা কি করবো? বাদ দিব। তাহলে বাদ দাও, 2,10,000 টাকা বাদ দাও। তাহলে 7 লক্ষ টাকা, জায়গা কম, একদম পুরো জায়গা কম। দেখো তাহলে দেখো 7 লক্ষ টাকা বাদ দাও হচ্ছে 2,10,000 টাকা, মাইনাস হচ্ছে 2,10,000 টাকা। তাহলে আলটিমেটলি অবশিষ্ট থাকে কত বলো তো? 4,90,000 টাকা অবশিষ্ট থাকে। ওকে, ফাইন। এখন দেখো এখানে বলছে অগ্রাধিকার শেয়ারের উপর 50,000 টাকা কি লভ্যাংশ ঘোষণা করেছে। তাহলে 50,000 টাকা লভ্যাংশ বাদ দাও।
মাইনাস হচ্ছে 50,000 টাকা, ফাইন। তাহলে আলটিমেটলি আমাদের অবশিষ্ট আছে কত বলো তো, 4,40,000 টাকা। ওকে ফাইন, 4,40,000 টাকা হচ্ছে কি আমাদের বন্টিত মুনাফা। এখন দেখো বলছে আমাদের শেয়ার প্রতি আয় কত। আমাদের শেয়ার কতগুলো আছে দেখো তো, 1,00,000 সাধারণ শেয়ার আছে। কতগুলো শেয়ার আছে? 1,00,000 সাধারণ শেয়ার আছে। কতগুলো সাধারণ শেয়ার? 1,00,000 সাধারণ শেয়ার। তাহলে দেখো, তাহলে 4,40,000 টাকা, এই টোটাল টাকাকে আমরা যদি 1,00,000 শেয়ার দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি কি পাবো আমরা বলতো, 4.40। তাহলে এইটা হচ্ছে আমাদের কি আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার। তাহলে কি পাবো আমরা বলতো, আর্নিং পার শেয়ার পাবো। মানে কি আর্নিং পার শেয়ার মানে কি শেয়ার প্রতি আয়। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলতো, 4.40 টাকা। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 4.40 টাকা। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো। যারা যারা অ্যান্সার করছো হচ্ছে কত, যারা অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা হয় না। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হবে বলো ভাইয়া? অ্যান্সার হচ্ছে আমাদের কি, অ্যান্সার হচ্ছে আমাদের 4.4, ফাইন। তাহলে তোমরা অনেকে অ্যান্সার পারোনি। তারপর এই পেজটা ফাঁকা রাখছিলাম যদি এখানে লাগেনি। দেখো আমরা আরেকটা ম্যাথ করবো, বড় একটা ম্যাথ। দেখো কি বলছে, দেখো 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5,50,000 টাকা ব্যয় একটা অফিসের সরঞ্জাম ক্রয় করে 10 বছর আয়ুষ্কাল এবং আনুমানিক ভগ্নাবশের মূল্য হচ্ছে 50,000 টাকা। সরঞ্জামের ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয়। বর্তমানে সরঞ্জামটি 3 লক্ষ টাকা বিক্রি করা হলে লাভ ক্ষতির পরিমাণ কত? 4 বছর পূর্বে। দেখো 4 বছরের ম্যাথ করতেছি আমরা, ঠিক আছে? 4 বছরের ম্যাথ। এখন দেখো আমাকে বসিয়ে দেখো, ওকে 4 বছরের ম্যাথ। তাহলে আমরা এটা কিভাবে করবো? দেখো 4 বছর পূর্বে 5,50,000 টাকার ব্যয় কি একটা মেশিনের ক্রয় করছে। 10 বছর হচ্ছে তার আয়ুষ্কাল। আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাংশ মূল্য কত টাকা? 50,000 টাকা। তাহলে দেখো, তাহলে ভগ্নাংশ মূল্যটা আগে বাদ দিয়ে নেই। ওকে, তাহলে 5 লক্ষ টাকা এখান থেকে বাদ দেওয়া হচ্ছে ভগ্নাংশ মূল্য। তাহলে কত টাকা থাকতে বলো? তাহলে আলটিমেট থাকতে কত টাকা? 5 লক্ষ টাকা, ফাইন। এখন দেখো কত বলছে, আনুমানিক আয়ুষ্কাল বলছে 10 বছর। তাহলে 10 বছর যদি হয়, দেখো তো, যদি 10 বছর হয়, 10 বছর যদি হয়, তাহলে দেখো তো, তাহলে প্রত্যেক বছর কত করে? তাহলে দেখো, তাহলে 5 লক্ষ টাকা। ওকে, 5 লক্ষ টাকাকে আমরা 10 দিয়ে ভাগ দিই, ভাগ হচ্ছে 10। তাহলে কত টাকা বলো তো? প্রত্যেক বছর হচ্ছে 50,000 টাকা করে কি অবচয়, 50,000 টাকা করে কি অবচয়। তাহলে দেখো, তাহলে 4 বছর আলটিমেটলি মেশিনটার অবচয় হচ্ছে কত টাকা বলো তো? 4 বছর মেশিনটার অবচয় হয়েছে কত টাকা বলো? সবাই একটু বলো, সবাই দ্রুত বলো ভাইয়া। 4 বছর তাহলে মেশিনটার অবচয় হয়েছে কত টাকা? ঠিক আছে, 4 বছর মেশিনটার অবচয় হয়েছে কত টাকা বলো, সবাই বলো 4 বছরে। তাহলে দেখো 4 বছর মেশিনটার অবচয় হয়েছে কত টাকা? তাহলে দেখো 50,000 টাকা। ওকে, 50,000 টাকা গুণ 4, যেহেতু সরলরৈখিক তাহলে সেম। তাহলে দেখো, তাহলে 2 লক্ষ টাকা হইতেছে কি অবচয়, 2 লক্ষ টাকা হয়েছে কি বলো তো ভাইয়া? অবচয় হচ্ছে 2 লক্ষ টাকা। এখন দেখো আমাদের আলটিমেটলি দেখো মেশিনটার মেইন ভ্যালু কত ছিল। ঠিক আছে, মেশিনটার এখন আমরা বের করবো কি বলতো, আগে আমরা বের করে দেখবো যে আমাদের মেশিনটার অ্যাকচুয়াল ভ্যালু কত আছে। তাহলে দেখো আমাদের মেশিনটা ছিল 5,50,000 টাকার, যার মধ্যে অবচয় হয়েছে কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে এখন অবশিষ্ট মেশিনটার ভ্যালু আছে কত টাকা বলো তো? মেশিনটার এখনো ভ্যালু আছে হচ্ছে কত টাকা? 3,50,000 টাকা। কিন্তু দেখো আমরা মেশিনটা সেল করছি কত টাকা? কিন্তু আমরা মেশিনটা সেল করছি কত টাকা? 3 লক্ষ টাকা। কত টাকা সেল করছি? 3 লক্ষ টাকা। তাহলে দেখো, তাহলে আমাদের আলটিমেটলি দেখো আমাদের ক্ষতি হচ্ছে কত টাকা বলো তো? 50,000 টাকা হচ্ছে কি আমাদের ক্ষতি। 50,000 টাকা কি হয়েছে বলতো? ক্ষতি হয়েছে। তাহলে রাইট আছে কি বলতো? 50,000 টাকা হচ্ছে আমাদের ক্ষতি। কারা কারা অ্যান্সার করতে পারছো দেখো তো ভাইয়া। ওকে, ম্যাথ গুলা দেখে মাথা ঘুরে বুঝি না, একটু কঠিন ম্যাথ। ঠিক আছে, আজকে আমরা কঠিন ম্যাথ পড়বো না। আজ বাদে কাল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ঠিক আছে, তাহলে অবশ্যই আজকে ম্যাথগুলো তো একটু কঠিন হবে ভাই, কিছু করার তো না, আজকে ম্যাথগুলো একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। আর যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নাই, ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখো। ঠিক আছে, ক্লাস একটু শেয়ার দিয়ে রাখো, আমরা একটু সেভাবেই ম্যাথ করার চেষ্টা করব। আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো তো আজকে, আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পাবা। আর হচ্ছে আজকে ক্লাসটা তোমরা শেয়ার দিয়ে রেখো, কেননা এই ক্লাসটা তোমাদের কাজে দিবে। ঠিক আছে, ওকে, চলো আমরা আরেকটা ম্যাথ করি। দেখো কি বলছে, জনাব লিমনের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 70,000 টাকা এবং সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে 1,30,000 টাকা। নিট ক্ষতির পরিমাণ 40,000 টাকা এবং উত্তোলনের পরিমাণ যদি 50,000 টাকা হয়, বছর ব্যাপী তিনি কত টাকা অতিরিক্ত মূলধন এনেছেন? ফাইন, অতিরিক্ত মূলধন কত টাকা এনেছেন। এখন দেখো, এখন আমরা জানি আমাদের সাধারণত আমরা লাভ ক্ষতির যে সূত্রটা থাকে, সেই সূত্রটা কেমন থাকে? সূত্রটা চলো আমরা একটু লেখার চেষ্টা করি। এখানে হবে না, হ্যাঁ দেখো সূত্রটা কেমন থাকে ভাই, দেখো তো। ধরো আমাদের এরকম থাকে যে লাভ বা ক্ষতি। ওকে, লাভ বা ক্ষতি ইকুয়াল টু সমাপনী মূলধন যোগ উত্তোলন, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস ওকে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ওকে, অতিরিক্ত মূলধন। ওকে, আমরা সাধারণত এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র, তাই না? এই সূত্রের উপর ভিত্তি করে আমরা ম্যাথটা করবো। এখন দেখো আমাদেরকে বলে দিছে যে আমাদের কি বলছে, ক্ষতির পরিমাণ কত টাকা? 40,000 টাকা।
তাহলে এই ইকুয়েশনটা ফলো করে আমরা ম্যাথটা করি। তাহলে আমাদের ক্ষতিপূরণ কত টাকা ভাইয়া? 40,000 টাকা। ওকে, 40,000 টাকা কি ক্ষতি? ওকে ফাইন, ক্ষতি। সমাপনী মূলধন আছে, সমাপনী মূলধন কত টাকা? 1,30,000 টাকা। তাহলে লিখো 1,30,000 টাকা। ওকে ফাইন, 1,30,000 টাকা যোগ। ওকে, আমাদের কি আছে এরপরে হচ্ছে উত্তোলন। উত্তোলন কত টাকা আছে দেখো তো? 50,000 টাকা। যোগ দেওয়া হচ্ছে 50,000 টাকা যোগ, এখন মাইনাস। এরপর দেখো কি আছে, এরপর আমাকে বসে গিয়ে দেখো প্রাথমিক মূলধন। প্রাথমিক মূলধন কত টাকা? 70,000 টাকা। ফাইন, তাহলে আমরা লিখে হচ্ছে 70,000 টাকা। আর হচ্ছে অতিরিক্ত মূলধনটা দেওয়া নাই, ওইটা আমরা বের করবো, প্লাস এক্স। ফাইন, ধরো এরকম। ঠিক আছে, তাহলে এখন আমরা ম্যাথটা করে ফেলি। তাহলে এখন দেখো 1,30,000 আর 1,50,000 যোগ করলে কত হয় বলো তো? 1,30,000 আর 1,50,000 যোগ করলে কত? 1,80,000। 1,80,000 থেকে দেখো, 1,80,000 থেকে তুমি কত টাকা? 70,000 টাকা বাদ দাও, তাহলে থাকবে কত বলো তো? তাহলে থাকবে কত? 1,80,000 থেকে 70,000 টাকা বাদ দিয়ে থাকবে কত বলো? 1,80,000, তাহলে 1,10,000 টাকা থাকবে। 1,10,000 টাকা থাকবে প্লাস এক্স। ওকে ফাইন, কত টাকা থাকবে বলো তো? 1,10,000 টাকা থাকবে। ওকে ফাইন, তাহলে 1,10,000 টাকা যদি থেকে থাকে, দেখো তো আমরা এই ম্যাথটা যদি শেষ করে ফেলি। দেখো সবাই একটু দ্রুত অ্যান্সার করো। দেখো দেখো 1,10,000 টাকা প্লাস এক্স। তাহলে আমরা যদি এখান থেকে করি, তাহলে দেখো এইটা মাইনাস সাইন আছে না 40,000 টাকা, তাহলে মাইনাস সাইনটা ওই সাইডে গেলে কি প্লাস হয়ে যাবে, আর এক্সটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি কি বলো তো? এক্স ইকুয়াল টু 1,50,000 টাকা। আলটিমেটলি রাইট অ্যান্সার কত টাকা বলো তো? 1,50,000 টাকা। রাইট অ্যান্সার কি 1,50,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা ছেলে ম্যাথগুলো কি খুব সহজেই কি সলভ করতে পারি। তাহলে যে যেখানে আছো, তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা বুঝতে পারছো কিনা আমাকে সবাই একটু জানাও। 10 নম্বর কোশ্চেন, সবাই একটু জানাও ম্যাথটা বুঝতে পারছো কিনা ভাইকে প্লিজ। সবাই একটু আমাকে জানাইতে হবে যে ভাই আমরা বুঝতে পারছি, নাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা ক্লাসে কতটা মনোযোগী আছো বা ক্লাসে আলটিমেটলি করতেছো কিনা। ঠিক আছে, সবাই আশা করি মোটামুটি বুঝতে পারছো। চলো আমরা এখন আবার কিছু থিওরিটিক্যাল কোশ্চেন পড়ি। দেখো কোন ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না? কোন ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না? ঠিক আছে, দেখো তো কোন ব্যয়? সুযোগ ব্যয়, প্রত্যক্ষ ব্যয়, নিয়োজিত ব্যয়, নাকি হচ্ছে পরোক্ষ ব্যয়? বলো তো কোন ব্যয়কে বিবেচনা করা হয় না? সবাই একটু জানাতো ভাইয়া, কোন ব্যয়কে কি সিদ্ধান্ত গ্রহণে বিবেচিত করা হয়? দেখো সুযোগ ব্যয় খুবই ইম্পর্টেন্ট। সুযোগ ব্যয়ের ইংলিশ কি ভাই? অপরচুনিটি কস্ট। কি বলতো? অপরচুনিটি কস্ট। ওকে, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট মানে কি ভাই? ধরো তোমার কাছে ধরো প্রকল্প হচ্ছে এ আছে, প্রকল্প হচ্ছে বি আছে, তোমার কাছে এখন ধরো এখানে তোমার কাছে টোটাল টাকা আছে 100, তুমি হয় এখানে ইনভেস্ট করবো অথবা এখানে ইনভেস্ট করবা। এখন তোমার সময় কম, তোমার যেখানে একটা প্রকল্প ইনভেস্ট করতে হবে, যেহেতু তোমার কাছে 100 টাকা আছে, তাহলে যতটুকু টাকা আছে ওই টাকার মধ্যে যে কোনো একটা প্রকল্পে ইনভেস্ট করবা, আরেকটা প্রকল্পে লাভ হওয়া সত্ত্বেও তুমি সেটাকে ছেড়ে দিবা। তাহলে দেখো দুইটা প্রকল্পের মধ্যে যখন একটা প্রকল্প তুমি ইনভেস্ট করতেছো, একটা প্রকল্প ছেড়ে দিতেছো, এই যে এর ফলে কি হইতেছে দেখো তো? এর ফলে কি হইতেছে? এর ফলে হইতেছে তোমার ওই যে ওইটুকু আয়টুকু মিস হয়ে যাচ্ছে, ওইটাকে বলা হয় ওই প্রকল্পের সুযোগ ব্যয়। ঠিক আছে, প্রত্যক্ষ ব্যয়, তোমাকে প্রত্যক্ষ ব্যয় সবসময় কাউন্ট করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ করো, তোমার প্রত্যক্ষ ব্যয় পরোক্ষ ব্যয় থাকবে না? পরোক্ষ ব্যয়, তার মানে এটাই ইম্পর্টেন্ট। তাহলে আলটিমেটলি লাগবে না কি বলতো? নিমজ্জিত ব্যয়। নিমজ্জিত ব্যয়টা কি আসলে আলটিমেটলি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না। নিমজ্জিত ব্যয়টা কিরকম? যেমন ধরো যদি জাহাজের ক্ষেত্রে দিই, ধরো জাহাজে করে তুমি একটা পণ্য অন্য একটা দেশে নিয়ে যাইতেছো, কোনো কারণে বুঝতেছো যে জাহাজে মানে সমুদ্রে প্রচন্ড ঢেউ উঠছে বা ঝড় হইতেছে, যে কোনো সময় জাহাজ ডুবে যেতে পারে। ওইরকম একটা সিচুয়েশনে গিয়ে তুমি কি করলাম? খুব দ্রুত কি করলাম? খুব দ্রুত তুমি জাহাজ থেকে কিছু পণ্য ফেলে দিলা, যার ফলে কি ওই পণ্যগুলো বিক্রি করতে পারলো না, ক্ষতি হয়ে গেল, সেটাকে বলা হয় নিমজ্জিত ব্যয়। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো কি বলছে। ওকে, অনুপার্জিত আয় কি নির্দেশ করে বলো তো ভাইয়া? অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় মানে কি? এখন উপার্জিত হয়নি কিন্তু আমরা আয় করে ফেলছি। ঠিক আছে, অগ্রিম আয় অন কেন? ওকে, অগ্রিম আয়। ওকে, অগ্রিম আয় কিরকম? যেমন ধরো তোমরা আমাদের যখন অ্যাডমিশন কোর্সে যখন ভর্তি হও, তখন ধরো তোমরা আমাদের টাকা পেমেন্ট করে দাও অ্যাডভান্স, যে ভাই নেন আপনার কোর্সে আমরা অ্যাডভান্স টাকা দিয়ে দিলাম। তাহলে দেখো ওইটা হচ্ছে আমাদের জন্য আয়, কিন্তু অনুপার্জিত। আমরা এখন ওইটাকে উপার্জন করিনি। মানে আমরা যখন তোমাদের সম্পূর্ণ সার্ভিসটা দিব, তোমাদের যখন পরীক্ষা চলে যাবে, সেইটা তখন হবে আমাদের জন্য আয়। তার আগ পর্যন্ত হচ্ছে আমাদের জন্য দায়। তাহলে কি অনুপার্জিত আয় কি নির্দেশ করে? দায় বৃদ্ধি নির্দেশ করে। কি নির্দেশ করে? দায় বৃদ্ধি নির্দেশ করে। ঠিক আছে, তাহলে কি নির্দেশ করে ভাইয়া? দায় বৃদ্ধি নির্দেশ করে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো নিচের কোনটি স্থির ব্যয়? নিচের কোনটি স্থির ব্যয়? দেখো তো নিচের কোনটা স্থির ব্যয় হতে পারে? চলো তো ভাইয়া সবাই একটু অ্যান্সার করো। চলো সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, দেখো নিচের কোনটা স্থির ব্যয়? দেখো তো সবাই, 13 নম্বর কোশ্চেন, সবাই একটু সলভ করো সবাই, দ্রুত দ্রুত। তাহলে এইটা দেখো সবাই বলো তো ভাই, কোনটি স্থির ব্যয়? ঠিক আছে, কোনটি স্থির ব্যয় বলো। ঠিক আছে, ওকে, কারখানা ব্যয়, বিদ্যুতিক খরচ, শ্রমিকের মজুরি, নাকি অবচয়? বলো তো কোন ব্যয়টা স্থির? যে ব্যয়টা কি আমাদের সবসময় স্থির থাকে, বলো কোন ব্যয়টা স্থির থাকে? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, তাহলে 12 নম্বর কোশ্চেন তো শেষ হয়ে গেলো। 13 নম্বর কোশ্চেন হচ্ছে ডি,
আচ্ছা, দুজন অ্যান্সার করছে, তার মানে হচ্ছে ডি। আচ্ছা, কোনটা স্থির ব্যয়? আচ্ছা, না, এটা স্থির ব্যয় না ভাইয়া। এই দেখো, অবচয় সরলরৈখিক স্থির, কিন্তু ক্রমসমাজের পদ্ধতিতে আবার তো চেঞ্জ হয়ে যায়। শ্রমিকের মজুরি এটা যে কোনো সময় লাগতে পারে। ওকে, বৈদ্যুতিক খরচ কোনো মাসে বেশি কোনো মাসে কম হতে পারে, কিন্তু কারখানা ভাড়া এটা হচ্ছে স্থির ব্যয়। কারখানা ভাড়া কি বলতো ভাইয়া? কারখানা ভাড়াটা হচ্ছে স্থির ব্যয়। মুনথা, থ্যাংক ইউ, অ্যান্সার সঠিক হয়েছে। মাহফুজ সঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে ওকে। কেননা দেখো, কারখানা ভাড়াটা নির্দিষ্ট। যেমন ধরো আমি যে এই যে প্ল্যাটফর্মের জন্য যে রুমটা নিচ্ছি, এই রুমটা ধরো ভাড়া মনে করছে 5 টাকা, তাহলে এই যে এই 5 টাকা হচ্ছে স্থির, 5 টাকা কখনো চেঞ্জ হবে না, প্রত্যেকটা চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। ধরো বিদ্যুতের ইউনিটে কোনো কারণে বাড়তেছে, তার মানে কি 20 টাকা লাগবে। দেখো, অগ্রিম বেতন করা হলো 2000 টাকা। লেনদেনটি দ্বারা হিসাব সমীকরণে কোন প্রভাব পড়বে? দেখো, তাহলে অগ্রিম বেতনে চাপে দেখি বলো তো। ঠিক আছে, অগ্রিম বেতন ডেবিট। ওকে, অগ্রিম বেতন ডেবিট, আর হচ্ছে কি ধরো তো নগদান হিসাব ক্রেডিট। ওকে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো, অগ্রিম বেতন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে অগ্রিম বেতন করলে কি হবে বলতো ভাইয়া? সম্পদ বৃদ্ধি পায় না? সম্পদ বৃদ্ধি পায়, আবার কি হবে বলতো? সম্পদ হ্রাস পায়। তাহলে একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস। তাহলে একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ কি হবে? হ্রাস হবে। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। ঠিক আছে, তাহলে একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা আশা করতেছি তোমরা সবাই মোটামুটি কোশ্চেনগুলো বুঝতেছো এবং অ্যান্সার করতেছো। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো। ওকে, দেখো আহ, কি বলতেছে দেখো, কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল বলতো? কোনটি পণ্য ক্রয় বিক্রয় প্রমাণ দলিল বলতো? ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো নাকি চালান? এখানে আমরা সবাই ভুল করি। দেখো, প্রমাণ দলিল দেখো সাধারণত আলটিমেটলি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোন দলিলটা ব্যবহৃত হয় বলতো? ডেবিট ভাউচার হচ্ছে দেখো কোনো ব্যয়ের ক্ষেত্রে, ব্যয় লিপিবদ্ধকরণের ক্ষেত্রে। ডেবিট নোট কি? ক্রয়কৃত পণ্য ফেরত দিল। ওকে, ফেরতের ক্ষেত্রে ফেরত। চালান হচ্ছে দেখো ক্রয় বিক্রয় উভয়ের ক্ষেত্রে। আর এটা হচ্ছে যখন নগদে বিক্রি করা হয়, নগদে বিক্রয়, নগদে বিক্রয় অথবা ক্রয়, নগদে ক্রয় বিক্রয়। তাহলে কোনটা হবে বলো তো অ্যান্সার? তাহলে 15 নম্বরের অ্যান্সারটা কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করবো আমরা। দেখো তো, তাহলে আলটিমেটলি দেখো, পণ্য ক্রয় বিক্রির ক্ষেত্রে চালানটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেননা আমাদের সাধারণত পণ্য ক্রয় বিক্রির ক্ষেত্রে কিছুটা বাকি তো হতে পারে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি হবে? ক্রয় বিক্রয়। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, চালান, ঠিক আছে ওকে। তাহলে এই তো, তাহলে আমরা মোটামুটি অ্যান্সার গুলো পারতেছি, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো আমরা। ঠিক আছে, যারা যারা আমরা ক্লাসে যুক্ত আছি, আমরা একটু অ্যান্সার গুলো ভালো মতো করার চেষ্টা করব। তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। ওকে, দেখো, কোন দলিলটি বইতে লেখা হয় না? দেখো তো, কোন দলিলটি বইতে লেখা হয় না? দেখো তো, কোন দলিলটি কিছু লেখা হয় না বলো তো ভাই? কোন দলিলটি বইতে লেখা হয় না বলো? কোন দলিলটি বইতে লেখা হয় না বলো? নগদ বাট্টা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান নাকি কারবারি বাট্টা? এটা আমরা সবাই জানি, কারবারি বাট্টা কখনো বইতে লেখা হয় না। কারবারি বাট্টা কখনো কিছু লেখা হয় না, বইতে লেখা হয় না। কিছু কিছু সহজ কোশ্চেন আছে যেগুলো তোমরা সবাই পারো। আশা করি ইনশাল্লাহ কোশ্চেনগুলো তোমরা পড়লে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমাদের যথেষ্ট কাজে দিবে। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? কারবারি বাট্টা। ওকে, কারবারি বাট্টা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু অ্যান্সার করো, আর হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখো যেন এই কোশ্চেনগুলো তোমরা আরো কয়েকবার পড়তে পারো। ফাইন, তার পরবর্তী কোশ্চেন যাও। দেখো তো কি বলছে। ওকে, দেখো বলছে, দেখো, ব্যাংক সমন্বয় প্রস্তুতকরণে ব্যাংকের বইয়ের জের হতে নিম্নোক্ত কোনটি বিয়োগ করতে বলো তো? সার্ভিস চার্জ, বকেয়া চেক সমূহ প্রতিমধ্যে জমা নাকি উত্তোলন? বলো কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করতে ভাইয়া, কোনটা অ্যান্সার হতে পারে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। দেখো তো, ব্যাংক সমন্বয় প্রস্তুতকরণের ক্ষেত্রে দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে ব্যাংকের বইয়ের জের হতে নিম্নোক্ত কোনটি বিয়োগ করতে হবে? বকেয়া চেক সমূহ। কি বিয়োগ করতে হবে বলো তো? বকেয়া চেক সমূহ কি করতে হবে ভাইয়া? বিয়োগ করতে হবে। ওকে, বকেয়া চেক সমূহ বিয়োগ করতে হবে। ভেরি গুড। ওকে, অনেকেই দেখতেছে আমাদের ক্লাসটা করতেছো, ঠিক আছে, সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করব। তাহলে আমাদের এই কোশ্চেনটাও ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কিছু দেখো তো, ওপিও, সরি সরি আইপিও এর পুনরূপ কি বলো তো? আইপিও এর পুনরূপ কি? আমি জানি এটা সবাই জানো তোমরা। আইপিও এর পুনরূপ কি? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। আইপিও এর পুনরূপ কি বলো? ইনিশিয়াল পাবলিক কি বলো? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং কখন করা হয়? যখন একটা শেয়ার যখন বাজারে ছাড়বে, তখন কি নতুন কোনো বাজারে শেয়ার ছাড়লে সেই শেয়ার ছাড়ার পূর্বে শেয়ারের বিবরণ পত্র প্রকাশ করে, যেই পত্রটা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। আসলে আলটিমেটলি পাবলিককে অফার করা হয় যে হ্যাঁ, আমি বাজারে নতুন আসছি, তোমরা কি আমাকে কিনতে চাচ্ছ কিনা। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে যাও। দেখো কি বলছে, পরবর্তী কোশ্চেন বলছে, দেখো, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবহৃত কাঁচামাল হচ্ছে কত টাকা বলো তো? 60,000 টাকা। ব্যবহৃত কাঁচামাল কত টাকা? 60,000 টাকা। প্রত্যক্ষ মজুরি কত টাকা? 1,20,000 টাকা। পরোক্ষ মজুরি 40,000 টাকা। ওকে, এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ কত টাকা? 30,000 টাকা। হলে মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয় সূত্র কি বলো? মুখ্য ব্যয় সূত্র জানলে ম্যাথটা করা সহজ। সবাই একটু অ্যান্সার করো সবাই। মুখ্য ব্যয় সূত্র জানলে ম্যাথ করা সহজ, ঠিক আছে ওকে। সবাই একটু বলো সবাই। ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে আলটিমেটলি মুখ্য ব্যয় সূত্র কি বলো তো ভাইয়া? কাঁচামাল
সূত্র কি বলো? ওকে, তাহলে কাঁচামাল, কাঁচামাল সূত্র হচ্ছে আমাদের কাঁচামাল, কাঁচামাল এরপর হচ্ছে প্রত্যক্ষ মজুরি। ওকে, প্রত্যক্ষ মজুরি এবং হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই তিনটা যোগ করে দিলে শেষ। অন্যান্য প্রত্যক্ষ খরচ, তাহলে কি হবে বলতো? তাহলে দেখো আমাদের কাঁচামাল কত টাকা আছে, দেখো তো 60,000 টাকা। ওকে ফাইন, 60,000 টাকা। আর প্রত্যক্ষ মজুরি কত টাকা আছে বলতো? প্রত্যক্ষ মজুরি আছে তো 1,20,000 টাকা। তাহলে কত হলো? 1,80,000 টাকা। তাহলে 1,80,000 টাকা আর হচ্ছে দেখো অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করো। অন্যান্য প্রত্যক্ষ খরচ কত টাকা? 30,000 টাকা। তাহলে আলটিমেটলি কত টাকা বলতো? 2,10,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কত টাকা? 2,10,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই অ্যান্সার করো, সবাই ভেরি গুড। অনেকে আমরা অ্যান্সার করতে পারতেছি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2,10,000 টাকা। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। দেখো এরপর কি কি বলছে, দেখো দেখো কি বলছে, দেখো মোট চাঁদা প্রাপ্তি হচ্ছে 50,000 টাকা, যার মধ্যে বিগত বছরে 5,000 টাকা, পরবর্তী বছরে 7,500 টাকা এবং চলতি বছরে 9,000 টাকা অনাদায়ী হলে আয় ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে বলো তো ভাইয়া? চাঁদা বাবদ তাহলে আমরা কত টাকা দেখাবো বলো? চাঁদা বাবদ আমরা কত টাকা দেখাবো বলো তো ভাইয়া? সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। চাঁদা বাবদ আমরা কত টাকা দেখাবো বলো তো দেখি? চাঁদা বাবদ আয়। এখন দেখো আয় ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ আমরা কত টাকা দেখাবো? আয় বিবরণী চাঁদা বাবদ আয়। এখন দেখো আমাদের মোট চাঁদা প্রাপ্তি কত টাকা? 50,000 টাকা। ফাইন, 50,000 টাকা। ওকে ফাইন। এখন দেখো বিগত বছরের আর হচ্ছে পরবর্তী বছরের এই দুটো হচ্ছে বাদ, আর চলতি বছরে যদি অনাদায় তাহলে সেটা হচ্ছে যোগ। তাহলে যোগ, তাহলে লিখে দিই। ওকে, চাঁদা প্রাপ্তি। ওকে, চাঁদা প্রাপ্তি, চাঁদা প্রাপ্তি কত টাকা ভাই বলো তো? 50,000 টাকা। ওকে, আর হচ্ছে যোগ হচ্ছে অনাদায়ী, অনাদায়ী এটা হচ্ছে আমাদের আয় ব্যয়, তাই না? ওকে, অনাদায়ী, অনাদায়ী হচ্ছে 9,000 টাকা। যোগ করলে কত হয় বলো? 59,000 টাকা। ওকে ফাইন। আর দেখো আমাদের দেখো বিগত বছর আর হচ্ছে পরবর্তী বছর এই দুটো আমাদের বাদ, বাদ হচ্ছে বিগত, বিগত প্লাস কি বলতো পরবর্তী। তাহলে বিগত আর পরবর্তী কত? তাহলে 5,000 7,000, তাহলে 12,500। তাহলে 12,500 হচ্ছে বাদ। তাহলে তাহলে থাকে কত বলতো? 12,500 বাদে থাকে কত বলতো? তাহলে 46,500 না? তাহলে 500, ওকে 3 6, হ্যাঁ হাত থেকে 1, তাহলে 4, হ্যাঁ 46,500 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 46,500 টাকা হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া? রাইট অ্যান্সার। 46,500 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 46,500। ওকে, কাইফ অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, হাইওতুল কুবরা, ওকে মাহফুজ অ্যান্সার করেছো। প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে? প্রত্যেকের অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো পরবর্তী কোশ্চেন আমরা যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে ক্রয় মূল্যের উপর কত? এইগুলো একদম মুখস্থ রাখার কথা, বুঝতে পারছো? এইগুলো আমাদের একদম মুখস্থ থাকবে, বুঝতে পারছো? এইগুলো আমরা একদম মুখস্থ রাখবো। দেখো এখানে যদি দেখো, যদি বিক্রয় মূল্য থাকে, ওকে বিক্রয় মূল্য থাকে, আর যদি ক্রয় মূল্য বের করতে বলে, ক্রয় মূল্য, ওকে ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে দেখো বিক্রয় মূল্য যদি থাকে তাহলে ক্রয়, দেখো যদি থাকে দেখো 16.67%, তাহলে এইখানে হবে কত বলো তো? 20%। ওকে, এখানে যদি 20% থাকে, এইখানে হবে কত বলো তো? 25%। এইখানে যদি 25% থাকে তাহলে এইখানে হচ্ছে কত বলো তো? 33.33%। ওকে, এখানে যদি 33% থাকে তাহলে এখানে হচ্ছে হ্যাঁ মানে 50% সম্ভবত, 50% এমন একটা মান হইতে পারে, ঠিক আছে? তাহলে এই যে দেখো এই মানগুলো আমাদের হচ্ছে কি করতে হবে? এই মানগুলো হচ্ছে আমাদের মুখস্থ করে রাখতে হবে। এই মানগুলো আমাদের কি করে রাখতে হবে ভাই বলতো? মানগুলো হচ্ছে আমাদের মুখস্থ করে রাখতে হবে। তাহলে আমরা খুব ইজিলি মানগুলো আমরা মুখস্থ রাখতে পারবো। শেয়ার হয়েছে ক্লাসটা? শেয়ার, ওকে ঠিক আছে আরেকবার। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। যে যেখান থেকে আছো ক্লাসটা করতেছো, ফাইন। আরে ভাই বুঝছি, আপনি পার্সন এতবার কমেন্ট করিয়েন না। ওকে, আশরাফুল ইসলাম রনি, ও আচ্ছা, আমাদের স্টুডেন্টগুলো অনেক বেশি বেশি কমেন্ট করে, আমার কাছে এটা ভালো লাগে এই জিনিসগুলো কমেন্ট করে। আশরাফ রনি, ঠিক আছে, তুমি চাই বেশি বেশি কমেন্ট করতে পারো, ও অনেকগুলো কমেন্ট করে। হাবিবা তুমি কমেন্ট করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? ফাইন, পরিবর্তনশীল ব্যয় মানে কি? দেখো যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, বা যে কোনো বাজার ভিত্তিক বা যে কোনো কারণে সামহাও কি সবসময় কি পরিবর্তন হতে পারে। তাহলে পরিবর্তনশীল ব্যয় কিরকম হবে চলো আমরা একটু দেখি। তাহলে এই কোশ্চেন অ্যান্সার সবাই করো। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? ভারত বীমা খরচ, ব্যবস্থাপক কমিশন, অবচয় কাঁচামাল। তাহলে আলটিমেট প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে কি সবসময় পরিবর্তনশীল। যেমন ধরো মনে করো আমি ধরো একটা খাট তৈরি করব, ঠিক আছে? ধরো আমি একটা খাট তৈরি করব, খাটটা তৈরি করতে গিয়ে বর্তমানে খাটটার যেই দাম, আগামীতে খাটটার কি ওই দাম নাও থাকতে পারে, বা এর থেকে আরেকটু পরিবর্তন হইতে পারে। তাহলে কি আলটিমেটলি এটা বলা হয় পরিবর্তনশীল ব্যয়। কি বলা হয়? পরিবর্তনশীল ব্যয়। ওকে ঠিক আছে, সি হবে। ভেরি গুড, সবাই অ্যান্সার করেছো। আমি কিন্তু সবার অ্যান্সার করতে পারতেছি না, তোমরা আবার কি আবার অ্যান্সার বন্ধ করি না, অ্যান্সার করিও। একটা হিসেবে যে 90 টাকা, ভুল পাশে 2বার লেখা হয়েছে। দেখো সহজ ভাষায় বলতে গেলে দেখো ভুল পাশে যতবার লিখবে এই যে লাইনটা লিখে রাখো, দেখো
ভুল পাশে যতবার লেখা হবে তার থেকে একবার বেশি গুণ করতে হবে, বেশি গুণ করতে হবে। তাহলে কিরকম? তাহলে দেখো, তাহলে 90 টাকা ভুল পাশে কবার লেখা হয়েছে? ওইখানে লিখছে 2 বার, আমরা করবো 3 বার। তাহলে কত? 90 গুণ 3, তাহলে কত হবে বলো তো? 270 টাকা। তাহলে রাইট আনসার কি বলো তো ভাই? 270 টাকা। তাহলে রাইট আনসার কি? 270 টাকা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই আনসার করে ফেলো, সবাই। ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা অনেকে ক্লাসে অ্যাটেন্ড আছো। ইনশাল্লাহ দেখো, আজকে ক্লাসটা করতেছো, হইতে পারে আগামী ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবা। হইতে পারে এরকম ধাঁচের কোশ্চেনগুলো আসবে। দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোশ্চেন কমন আসবে এমন নিশ্চয়তা খুব কম। কোনো কোনো বছর দেখা গেছে আমাদের ক্লাস থেকে অনেক কোশ্চেন কমন আসছে, আবার কোনো কোনো বছর দেখা গেছে কোশ্চেন কমন আসেনি। কিন্তু কি, নিয়ম কিন্তু ঠিক ছিল, নিয়মের উপর কোনো কথা ছিল না। আমরা যে নিয়মগুলো সলভ করেছি, ইনশাল্লাহ ওই নিয়ম থেকে কোশ্চেন কমন আসছে। তার মানে অবশ্যই তোমাকে ক্লাসটা করতে হবে। আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে, কারণ এই কোশ্চেনগুলো অনেক বেশি বেশি কোশ্চেনগুলো আনছি, বুঝতে পারছো? আজকে এই কোশ্চেনগুলো অনেক বেশি বেশি কোশ্চেনগুলো আনতেছে। দেখো কি বলছে, দেখো, একটি ফার্মের নিট মুনাফা 6,000 টাকা এবং করের হার 40% হলে কর পূর্ব মুনাফা কত? ঠিক আছে, কর পূর্ব মুনাফা কত? কর পূর্ব মুনাফা কত? এখন দেখো আলটিমেটলি আমরা ম্যাথটা কিভাবে করবো দেখো। তাহলে দেখো, করের হার দেখো, একটি ফার্মের নিট মুনাফা হচ্ছে কত? 6,000 টাকা। আর হচ্ছে করের হার কত? 40%। তাহলে দেখো 40% কর তো অলরেডি দিয়ে দিচ্ছে। দেখো আমাদের টোটাল ব্যালেন্স কত? দেখো, কর পুরো মুনাফা হচ্ছে কত পার্সেন্ট? 100%। দেখো কর পুরো মুনাফা কত টাকা বলতো? 100%। আর কর কত? 40%। তাহলে আলটিমেটলি এইটা তাহলে কত পার্সেন্ট? 60%। তাহলে দেখো আমরা ম্যাথে আগে করি, 60% ভ্যালু যদি কত টাকা বলতো? 6,000 টাকা হয়। তাহলে 1% ভ্যালু কত? 6,000 ডিভাইড বাই কত? 60। আর আমাদের বের করতে বলছি কর পুরো মুনাফা, মানে করটা যখন বাদ দিনে, করটা বাদ দেওয়া ছিল কত? 100%। তাহলে 100% ভ্যালু কত? ওকে, শেষ। ওকে, 100 ডিভাইড বাই কত বলতো? 60। তাহলে 60 দিয়ে এটা কাটো 10, তাহলে আলটিমেটলি কত টাকা বলতো? সরি, 100 টাকা। তাহলে 100 গুণ করলে কত হয়? 10,000 টাকা। তাহলে আলটিমেট রাইট আনসার কি বলতো? আমাদের রাইট আনসার হচ্ছে 10,000 টাকা। আর রাইট আনসার কত? রাইট আনসার হচ্ছে 10,000 টাকা। ফাইন। ওকে, ইয়াসিন আরাফাত, এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ ভাইয়া, এটা ফ্রি ক্লাস সবার জন্য, সবাই এই ক্লাসটা করতে পারবে। ঠিক আছে, আমি গত ক্লাসে তোমাদের বলছি, আজকেও বলতেছি, যারা আমাদের পেড ব্যাচে আসো, ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা যাবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা যাবে, এই দুটো পরীক্ষা যাওয়ার পরে আমরা ফুল দমে একদম পেইড ব্যাচে ক্লাস নিব। এই কদিন তোমরা সবাই অন্যদের সাথে ফ্রিতে ক্লাসগুলো করবা। আর হচ্ছে এর মধ্যে যদি আমরা যদি ফাঁকা স্লট পাই বা যদি ফাঁকা টাইম পাই, আমরা পেইড ব্যাচে ক্লাস দিব। যেমন এই সপ্তাহে আমরা বাংলা একটা ক্লাস পেইড ব্যাচে দিয়ে রাখছি। কালকে একটা ক্লাস হবে, কালকে ফ্রিতে হবে বাংলা ক্লাস, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার সামনে। ঠিক আছে, এই পরীক্ষার পরে ইনশাল্লাহ তোমরা ফুল দমে তোমরা তোমাদের মতো করে পেইড ব্যাচে ক্লাস পাবা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, আন্তর্জাতিক হিসাব নীতিমালা প্রণয়ন করে কে বলতো? ICMAB, IASB, BASB নাকি ICAB? বলো কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করবো, আমি একটু অ্যান্সারটা দেখবো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করতে হবে ভাইয়া, দেরি করা যাবে না। আমরা সবাই একটু অ্যান্সারটা করবো, বলো কোনটা অ্যান্সার সঠিক বলো তো। ওকে, এইটা ফুল মিনিং কি বলো তো? এটা ফুল মিনিং কি বলো? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। ওকে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের নীতিমালা কে প্রণয়ন করে বলতো? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তাহলে IASB হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন দেখো। ওকে, দেখো কি বলছে, লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি বলতো? লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কি বলতো? লেনদেন জাবেদা অন্তর্ভুক্ত করা, জাবেদার তথ্য খতিয়ান হিসাবভুক্ত করা, রেয়ামিল প্রস্তুত করা, নাকি হচ্ছে লেনদেন বিশ্লেষণ? বলো তো কোনটি হবে? বলো সবাই একটু অ্যান্সার করো ভাইয়ারা, সবাই। দেখো তো, লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, দেখো লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি বলতো? প্রথম ধাপ কোনটি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার? তাহলে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? সেটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ। লেনদেন কিভাবে বলতো? লেনদেন বিশ্লেষণ হচ্ছে কি প্রথম ধাপ, লেনদেন বিশ্লেষণ। আচ্ছা, 25-এ সবাই অ্যান্সার করেছো, 26-এর অ্যান্সার করো সবাই, 26। ওকে, আমি কিন্তু 26 নম্বর কোশ্চেন অলরেডি চলে আসছি। 26-এর অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, দেখো আমরা আরেকটা ম্যাথ আছে। দেখো 2024 সালে সাদমান কোম্পানির সম্পত্তি কমেছে 50,000 টাকা এবং দায় কমেছে কত টাকা বলতো? দায় কমেছে হচ্ছে 90,000 টাকা। ওকে, অতএব এর মালিকানা সত্ত্ব কত বলতো? আমরা জানি, দেখো কি বলতো, দেখো ওকে, দেখো সম্পদ কমলে, ওকে সম্পদ কমলে কি হয় বলতো? সম্পদ কমলে মালিকানা সত্ত্ব কি হয় বলতো? মালিকানা সত্ত্ব কমে। ওকে, সম্পদ কমলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে। আর হচ্ছে দেখো দায় কমলে,
দায় কমলে কি হয় বলো তো, দায় কমলে কি হয় বলো, দায় কমলে কি হয়, মালিকের সত্ত্ব কি হয় বলো তো, মালিকের সত্ত্ব কি কমে না, মালিকের সত্ত্ব কমে, দায় কমলে কি হয় মালিকের সত্ত্ব কমে। বলো সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি কার এটা মনে আছে। এটা কিন্তু টাফ একটা ম্যাথ, একটু টাফ হবে তোমাদের কাছে, ঠিক আছে বলো তো। দায় কমলে কি মালিকের সত্ত্ব কমে না বাড়ে? ওকে, মনে রাখবা দায়ের সাথে হচ্ছে মালিকের সাথে হচ্ছে বিপরীত সম্পর্ক। দায় কমলে মালিকের সাথে কি হয় বলো তো ভাইয়া, বাড়ে। দায় কমলে মালিকের সাথে কি হয়, বাড়ে। তাহলে আলটিমেটলি দেখো, তাহলে আমাদের দায় কমছে 90,000 টাকা আর সম্পত্তি কমছে 50,000 টাকা, তাহলে আলটিমেটলি কি হয়েছে বলো তো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো তো, বলো কি হয়েছে, তাহলে আলটিমেটলি কি আনসার হবে, সবাই একটু আনসার করো দেখি ভাই সবাই। ঠিক আছে, সম্পদ কমলে দায় কমে, ওকে, দায় কমলে কি হয়, সম্পদ কমলে মালিক সত্ত্ব কমে, ঠিক আছে। আর দায় কমলে কি হয়, মালিক সত্ত্ব কি হয় বলো তো ভাই, বাড়ে। তাহলে সঠিক আনসার কি হবে, সবাই একটু আনসার করো সবাই। তাহলে অলরেডি তোমরা বুঝতেছো, তাহলে কি দায় কমলে কি হয় মালিক সত্ত্ব বাড়ে। তাহলে উপরের দিকে তাহলে কি আলটিমেটলি মালিক সত্ত্ব কত টাকা আছে এখনো, তাহলে এখনো 40,000 টাকা মালিক সত্ত্ব কি বাড়ছে, বুঝতে পারছো। এখনো 40,000 টাকা হচ্ছে মালিক সত্ত্ব বাড়ছে। যারা যারা অ্যান্সার করতেছে একটু ভালো মতো একটু বুঝে শুনে অ্যান্সার করো, ঠিক আছে। তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে, তাহলে আমাদের হচ্ছে 40,000 টাকা কি হচ্ছে আমাদের বাড়ছে, ফাইন। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো বলছে দেখো কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বলতো, কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য বলতো, ব্যয় সংরক্ষণ, ব্যয় সমন্বয়, ব্যয় নির্বহণ নাকি ব্যয় নিয়ন্ত্রণ, বলতো কোনটা হতে পারে বলো, সবাই একটু জানা, সবাই দ্রুত একটু জানা ভাইয়া কি অ্যান্সার হতে পারে। দেখো তাহলে আলটিমেটলি দেখো উৎপাদন, যখন আমরা উৎপাদন ব্যয়টা করবো তখন আমাদের সবচেয়ে মেইন কাজ কি বলতো, মেইন হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। আমরা যত কম খরচে, যত কম খরচের মধ্যে আমরা সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট তৈরি করব এবং সেটা কি আমরা সেল করে কি সবচেয়ে বেশি প্রফিট গেইন করব, এইটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। তাহলে আমাদের রাইট আনসার কি হবে বলো ভাইয়া, রাইট আনসার কি, সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই। তাহলে আমি একটু অ্যান্সারটা দেখবো, সবার অ্যান্সারটা যে যেখানে আছে একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, যারা যারা অ্যান্সার করতেছো দ্রুত একটু অ্যান্সার করো, ঠিক আছে, দ্রুত ভাইয়া। তাহলে আমরা হচ্ছে এর পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, আমি একটু ক্লাসটা আরেকবার শেয়ার দিব। তোমরা যারা যারা ক্লাসটা এখনো শেয়ার দাওনি কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার দিও, যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা শেষ, তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেন যাই। দেখো যন্ত্রপাতি ক্রয় কি বলতেছে ভাইয়া, দেখো যন্ত্রপাতি ক্রয় নগদ প্রভাব বিরোধী কোন জায়গায় আসবে, তাহলে আমরা জানি দেখো যন্ত্রপাতি কি বলতো, স্থায়ী সম্পদ না। তাহলে স্থায়ী সম্পদ ক্রয় করলে কি হয় বলতো, বিনিয়োগ কার্যক্রম হয় না। স্থায়ী সম্পদ ক্রয় করলে কি হয় ভাইয়া বলতো, বিনিয়োগ কার্যক্রম হয়, কি হয়, স্থায়ী সম্পত্তি ক্রয় করলে কি হবে বলো, বিনিয়োগ কার্যক্রমে হয়, কি হয়, বিনিয়োগ কার্যক্রমে হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে সঠিক অ্যান্সার ধরবো। তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করি, সবাই কার কার অ্যান্সার সঠিক হয়েছে আমি একটু দেখবো দেখি। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। যারা যারা অ্যান্সার করতে পারতেছো আমি দেখতেছি অনেক শিক্ষার্থী অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, যারা যারা এখন অ্যান্সার করতে পারতেছো না আমাকে একটু জানাবা, ঠিক আছে। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাবো চলো। তাহলে 30 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোনটি সঠিক বলো তো দেখি, এটা আমি বলবো না, এটা যদি তোমরা একটু বলো নিচের কোনটি সঠিক, তোমাদের কাছে কোনটা সঠিক মনে হয় বলো তো। ঠিক আছে, নিচের কোনটি সঠিক দেখি, সবাই একটু অ্যান্সার করো সবাই। নিচের কোনটি সঠিক সবাই একটু অ্যান্সার করো সবাই, ভাইরা প্লিজ দেরি করা যাবে না, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো নিচের কোনটি সঠিক। ঠিক আছে বলো নিচের কোনটি সঠিক, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। নিচের কোনটি সঠিক, সবাই প্রত্যেকে একটু অ্যান্সার করো, ঠিক আছে, তোমরা সবাই একটু অ্যান্সার করো দ্রুত। আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা অ্যান্সার করতে পারতেছে, আবার অনেকে অ্যান্সার করতে পারতেছে না, কারা কারা অ্যান্সার করতে পারতেছে না দেখি। হুম, দেখো কি বলছে, দেখো ওকে, লাভ মূলধন কমায়, লাভ হলে কি মূলধন কমে, এটা কোনো সম্ভব, এটা ভুল। ওকে, লাভ পুঁজি বৃদ্ধি করে, ওকে, লাভ মূলধন পরিবর্তন করে না, ওকে, পুঁজি শুধু লাভ থেকে আসে, তাহলে কি হবে বলতো, আলটিমেট লাভ হলে কি হয় বলতো ভাইয়া, লাভ হলে কি পুঁজি বৃদ্ধি করে, তাই না। এটা সঠিক অ্যান্সার না বলতো, দেখি কে কি কি অ্যান্সার করতে পেরেছো। আর আমাদের পেইড ব্যাচে কজন শিক্ষার্থী ক্লাস করতেছো দেখি তো ভাইয়া, তোমরা অনেক শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত নাই কেন, ঠিক আছে, সবাইকে ক্লাসে আসতে হবে। আহ ঠিক আছে, আমি দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থীরা অ্যান্সার করেছো, তাহলে রাইট অ্যান্সার কি বি, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলছে, নিচে কোনটি হিসাব সমীকরণ নয়, দেখো তো নিচে কোনটা হিসাব সমীকরণ নয়। এই যে দেখো আমি কিন্তু আজকে অনেকগুলো কোশ্চেন নিয়ে আসছি শেষে 9 যুক্ত করে, ঠিক আছে। এই জায়গাটায় কিন্তু অনেক শিক্ষার্থীরা কি অ্যান্সার করতে পারবে না, এই জায়গাটা অনেক শিক্ষার্থীরা চোখই দিবে না, ঠিক আছে, ভাববে যে কি ভাই কোনটি হিসাব সমীকরণ, বাস এই ইকুয়াল টু এল প্লাস ওই শেষ, এটা অ্যান্সার দিয়ে দিবে। কিন্তু আলটিমেটলি এটা কি অ্যান্সার বলো, তাহলে কোনটা হিসাব সমীকরণ নয় বলো তো দেখি, কোনটা হিসাব সমীকরণ নয়, সবাই একটু অ্যান্সার করো সবাই, বলো তো কোনটা হিসাব সমীকরণ হইতে পারে না বলো তো। দেখো কোনটা হইতে পারে না বলো,
তাহলে দেখো আমরা ছোটবেলার সমীকরণ পড়তাম না, ধরো a ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। তাহলে এখন ধরো ও এটা যদি এই পাশে আসে তাহলে কি হবে, ধরো তো a মাইনাস ও ই ইকুয়াল টু এল, এটা কিন্তু হয়। আবার ধরো a মাইনাস এল ইকুয়াল টু ও ই, এইটাও কিন্তু হয়, ঠিক আছে। আবার ধরো এই তিনটে হয়, তাহলে হয় না কোনটা বলো তো? দেখো কখনো হয় হয় না কোনটা বলো? দেখো দেখো এ ইজ ইকুয়াল টু ও এ প্লাস ও ই, সম্পদ মানের সাথে যোগ করলে দায় পাওয়া যায়, পার্থক্য করলে দায় পাওয়া যায়, তাইলে হইতো। তাহলে আলটিমেটলি যেহেতু নাই, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা অ্যান্সার করতে পারছি সবাই। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। ওকে, দেখো কি বলছে, একটা কোম্পানি বিনামূল্যে, দেখো তো একটা কোম্পানি বিনামূল্যে একটা কোম্পানি বিনামূল্যে বর্তমানে শেয়ার মালিকদের 6:1 অনুপাতে শেয়ার বিতরণ করলো। বন্টনকারী শেয়ারকে কি বলা হয় বলো তো? রাইট শেয়ার, বোনাস শেয়ার, অগ্রাধিকার শেয়ার নাকি সাধারণ শেয়ার? বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। তাহলে এটা কি হবে বলো তো? কোন শেয়ার হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, এটা তাহলে কোন শেয়ার হবে? সবাই কোন শেয়ার হবে বলো তো? একটা কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের 6:1 অনুপাতে শেয়ার বিতরণ করলো। চোখ বন্ধ করে, এটা বোনাস শেয়ার। কি শেয়ার বলো তো? বোনাস শেয়ার। এটা কি হবে বলো তো? বোনাস শেয়ার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, বোনাস শেয়ার। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করতে পারতেছো। যারা যারা অ্যান্সার পারতেছো না, অবশ্যই তারা একটু কমেন্টে জানাবা কোনটা না বুঝতে পারলে। দেখো এনএফসি চেক দ্বারা কি বোঝায় বলো তো? এনএফসি, ওকে, এনএফসি চেক দ্বারা কি বোঝায় বলো তো? এনএফসি ফুল মিনিং কি বলো তো? এনএফসি ফুল মিনিং কি? ওকে, ফুল মিনিং, ওকে, ফুল মিনিং কি বলো তো? ফুল মিনিং কি এনএফসি বলো তো? এনএফসি ফুল মিনিং কি বলো? সবাই একটু অ্যান্সার করবা, সবাই দ্রুত একটু অ্যান্সার করো ভাইরা প্লিজ। ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। আমি একটু দেখবো কার কার কি অ্যান্সার সঠিক হয়, ঠিক আছে সবাই। ঠিক আছে, দেখো ওকে, তাহলে দেখো এনএসএ মানে নট কি বলো তো? বলো কি হবে সবাই? কি হবে এটা সবাই বলো তো? ফুল মিনিংটা কি বলো? ফুল মিনিং, ওকে, হ্যাঁ, আলটিমেট রাইট আছে। ওই যে এনএসএফ ছিল না, এনএসএফ চেক, ওইটার একটা নাম হচ্ছে এনএফসি চেক, ঠিক আছে। ওকে, তাহলে আলটিমেটলি নট কি ফাউন্ডিং চেক বা নট ফাইন্ডিং চেক, মানে কি চেকের মধ্যে কোনো টাকা নেই, হিসাবকারীর পর্যাপ্ত কি টাকা না থাকা, হিসাবের পর্যাপ্ত পরিমাণ কি না থাকা বলো তো? টাকা না থাকা, হিসাবের পর্যাপ্ত পরিমাণ কি না থাকা, নট সাফিসিয়েন্ট ফান্ড। হ্যাঁ, নট সাফিসিয়েন্ট ফান্ড, ওইটারই একটা মিনিং হচ্ছে এনএফসি চেক। ওকে, দুইটাই একই অর্থ। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো প্রতি মাসের 1 তারিখে সারা বছর 2,000 টাকা করে নগদ উত্তোলনের উপর 5%, ওকে, 5% সুদ ধার্য করা হলে বাৎসরিক সুদের পরিমাণ কত? বাৎসরিক সুদের পরিমাণ কি কত? তাহলে দেখো, তাহলে আমরা এটাকে বের করে ফেলি, দেখি আমি আমার মতো একটা শর্টকাট টেকনিক দেখি বের করতে পারি কিনা। ঠিক আছে, দেখি। ওকে, 2,000 ইন্টু 5%, 5/100, ওকে, ইন্টু 6.5, দেখি হয় কিনা। আমি বলতেছি না যে হয়ে যাবে, তবে আমি ট্রাই করে দেখতে পারি। ওকে, 1 2 3 4, তাহলে 20, 5 20 100, 100 গুণ 6.5, 100 গুণ 6.5, তাহলে কত? 650 টাকা। হ্যাঁ, ঠিক আছে, 650 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 650 টাকা হচ্ছে কি অ্যান্সার আমাদের রাইট অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা সবাই? একটু দেখো তো, সবাই একটু দেখো তো অ্যান্সারটা বুঝতে পারছো কিনা। সর্বশেষ বলতে দেখো প্রতি মাসের 1 তারিখ, 1 তারিখ মানে কি বলতো? প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের শুরু, তাহলে প্রতি মাসের শুরুতে বলে কি বলতো? 6.5, ঠিক আছে। তাহলে আমরা 1 মাসেরটা বের করা যায়, প্রতি মাসেরটা সেম। তাহলে আলটিমেটলি উত্তোলন সুদ কত টাকা হবে বলতো? আমাদের 2,000 টাকা, ঠিক আছে। তাহলে কত বলো? 2,000 গুণ 5%, ওকে, ডিভাইডেড বাই 100 ইন্টু কি 6.5। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখো। FASB আমরা একটু আগে পড়ে আসছি না, সরি IASB পড়ছি। চলো এখন তাহলে এই কোশ্চেন আমরা একটু পড়ে ফেলে, চলো তো কিভাবে বলো তো? ওইটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এইটা কি বলো বলতো? এটা কি হবে বলো? এটা কি হতে পারে বলো তো? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি হবে বলো? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি হবে বলো? সবাই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি হবে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তোমরা সবাই একটু অ্যান্সার করো। ওকে, সরি ভাইয়া আমার কারেন্ট ছিল না, সমস্যা নাই বোন, ক্লাসটা যেখান থেকে শুরু করছি এখান থেকে করো। তুমি একটু কষ্ট করে ক্লাসটা আবার একটু করে নিও পরে, হ্যাঁ। কারণ আমরা আজকে সত্যি অনেকগুলো কোশ্চেন শিখে ফেলছি অলরেডি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে। ওকে, এই কোশ্চেনটা আশা করি তোমরা সবাই পারবে, কারণ আমরা এর একটা ম্যাথ একটু আগে সলভ করছি, একটু আগে হচ্ছে এর একটা কোশ্চেন সলভ করছি। তাহলে এই কোশ্চেন সবার পারার কথা, তবু আমি করে দিই, দেখো সময় নষ্ট করবো না। তাহলে 4/7, 3/7, আর হচ্ছে 7/7, 7/7, ওকে, ইন্টু 2/5 হলে এখানে কত? 3/5, এখানে কত? 3/5, আর এখানে হচ্ছে কত? 2/5,
5। ফাইন, তাহলে এই তো শেষ করে দিই। তাহলে 5 সাথে কত বলো তো ভাই? 35, 3 4 কত? 12। ওকে, 5 সাথে কত? 35, 3 3 9, 5 সাথে 35, 7 2 কত? 14। তাহলে আলটিমেট কত বলো তো? 12:9:14। 12:9:14 আছে? হ্যাঁ আছে। কোনটা বলো তো? এই যে নতুন অনুপাত কত হবে? এটা হবে। এখানে কিন্তু আরো দুটা ম্যাথ আসতে পারে, একটা হচ্ছে লাভ অনুপাত আর একটা হচ্ছে ত্যাগ অনুপাত। লাভ অনুপাতটা কিভাবে বের করব? নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাতটা বাদ দিব। লাভ অনুপাত কি দেখো, নতুন অনুপাত থেকে আমরা পুরাতন অনুপাত বাদ দিব। আর হচ্ছে ত্যাগ অনুপাত কি, পুরাতন যে অনুপাত আছে ওই থেকে আমাদের নতুন অনুপাত বাদ দিব। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, নিচের কোনটি হিসাবের গুণগত বৈশিষ্ট্য নয়? হিসাবের গুণগত বৈশিষ্ট্য, হিসাবের দুইটা বৈশিষ্ট্য, একটা প্রাথমিক বৈশিষ্ট্য, সরি একটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি আমাদের মাধ্যমিক বৈশিষ্ট্য। ফাইন, তাহলে এখানে কোনটি হতে পারে দেখো তো, কোনটি গুণগত বৈশিষ্ট্য নয়? সবাই একটু অ্যান্সার করো সবাই। কোনটি গুণগত বৈশিষ্ট্য নয় দেখি তো ভাইয়ারা, কারা কারা অ্যান্সার। ওকে, গুণগত বৈশিষ্ট্য নয় কোনটা বলো তো? প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, পূর্ণমান মূল্য নাকি ঐতিহাসিক মূল্য? তাহলে আলটিমেটলি ঐতিহাসিক মূল্য হচ্ছে কি ভাই? গুণগত বৈশিষ্ট্য নয়। গুণগত বৈশিষ্ট্য নয় কোনটি? ঐতিহাসিক ব্যয়। সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, ওকে। সবাই একটু অ্যান্সার করো, আমি দেখতে পাচ্ছি হাবিব অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল, জান্নাত অ্যান্সার করতেছো। ঠিক আছে, সবাই সবাই একটু অ্যান্সার করবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে। ওকে, আর আরেকটা ম্যাথ। আজকে আমাদের অনেকগুলা ম্যাথ। আজকে আমাদের কোশ্চেনে কি ভাবে বলো তো? আজকে আমাদের কোশ্চেন হচ্ছে অনেকগুলা ম্যাথ। দেখো, ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয় পরিমাণ 20,000 টাকা হলে লাভের পরিমাণ কত? ফাইন, খুব সুন্দর একটা কোশ্চেন। চলো, ক্রয় মূল্যের উপর লাভের হার কত বলতো? 25%। বিক্রয়ের পরিমাণ কত টাকা বলো তো? 20,000 টাকা। তাহলে আমাদের লাভের পরিমাণ কত? দেখি কে বলতে পারে এটা, বলো দেখি তো। এইটা কে অ্যান্সারটা করতে পারো? আমি একটু দেখবো কে এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। সবাই একটু দেখি তো ভাইরা কারা কারা অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, ওকে। এখন দেখো, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত বলো তো? 25%। আর বিক্রয় মূল্য কত? 20,000 টাকা। তাহলে দেখো, লাভ হচ্ছে 25% আর একটা হচ্ছে বিক্রয়। তাহলে দেখো, এই বিক্রয় মধ্যে দেখো অলরেডি 100 টাকা হচ্ছে আমাদের টোটাল পণ্যের দাম, লাভ হচ্ছে 25 টাকা। তাহলে দুইটাই কি যুক্ত আছে? এই দুইটাই কি আছে বলো তো? যুক্ত আছে। আমাকে বের করতে বসে, জাস্ট এইটুকু বের করতে বসে। তাহলে দেখো 125% যদি কত হয় বলো তো? যদি 20,000 টাকা হয়, তাহলে 25% কত? গুণ 25 ডিভাইড হচ্ছে 125। ওকে ফাইন, তাহলে এটা দিয়ে কাটলে কত? 5। তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 4,000। তাহলে 4,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 4,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 4,000 টাকা। ওকে, 4,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো। 4,000 টাকা, ভেরি গুড। ওকে, অনেকে চামেলি অনেকগুলো অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বোন। সবাই একটু ক্লাস আমরা অ্যাক্টিভ থাকবো সবাই। প্রত্যেকে নিয়ে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শেষ করব। আমরা কিন্তু বেশিক্ষণ ক্লাস আর নিব না, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ দিকে চলে আসছে, অলরেডি 38 নম্বর কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস কিন্তু শেষের দিকে চলে আসছি। ফাইন, আরেকটা ম্যাথ, চলো আমরা আরেকটা ম্যাথ সলভ করবো। দেখো কি বলছে, একটা মেশিনের ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, পরিবহন খরচ কত টাকা? 50,000 টাকা, বহন খরচ কত টাকা? ফাইন, এটা একটু উপরে দিয়ে আরেকটু এখানে জায়গা লাগবে। ওকে, একটা মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা, পরিবহন খরচ হচ্ছে 5 লক্ষ টাকা, পরিবহন খরচ 50,000 টাকা, সংস্থাপন ব্যয় হচ্ছে 20,000 টাকা, প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর এবং ভগ্নাংশ মূল্য কত টাকা? 35,000 টাকা। ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে অবচয় নির্ণয়। তাহলে দেখো, আমাদের অলরেডি ক্রমহ্রাসমানটা আমরা কিভাবে বের করবো? আগে হচ্ছে অবচয় হার নির্ণয় করি। অবচয় হার, অবচয় হারটা কিভাবে নির্ণয় করবো? 100 ইন্টু কি বলতো 2 ডিভাইডেড বাই কত বলতো? বছর সংখ্যা, বছর n। তাহলে কত দেখো তো, 100 ইন্টু 2 ডিভাইড বাই n কত? 4। তাহলে কত বলতো? 50%। তাহলে আলটিমেটলি অবচয় কত করে হয় বলতো? 50% করে হয় না? দেখো তো, সবাই একটু অ্যান্সার করো সবাই। সবাই একটু অ্যান্সার করো সবাই। দেখি দেবে কি হবে। সবাই একটু অ্যান্সার করো সবাই। সবাই একটু অ্যান্সার করো সবাই। সবাই আমরা একটু অ্যান্সার করবো সবাই। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো। তাহলে আমরা একটু ম্যাটটা করে ফেলি না? তাহলে দেখো, আমাদের মেশিনের ক্রয় মূল্য কত? 50,000 টাকা, পরিবহন খরচ কত টাকা? আরো 50,000 টাকা, সরি 5 লক্ষ টাকা 50,000, তাহলে 5 লক্ষ 50, সংস্থাপন ব্যয় 20, তাহলে কত? 5 লক্ষ 70। তাহলে 5,70,000 টাকা হচ্ছে আমাদের কি মেশিনের দাম। আচ্ছা, প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর, ভগ্নাংশ মূল্য হচ্ছে 25,000 টাকা। মনে রাখবা, ক্রমসমাজের পদ্ধতিতে ভগ্নাংশ মূল্যের কোনো কাজ নাই। ওকে, তাহলে এত টাকা। তাহলে দ্বিতীয় বছর অবশ্যই চলে, তাই গুণ দাও। তাহলে গুণ হচ্ছে 50%। ওকে, 50 ডিভাইড বাই 100। ফাইন, তাহলে প্রথম বছরটা আমরা পেয়ে যাবো 2 3 4। তাহলে 5,70,000 টাকার অর্ধেক করলে কথা বলো তো? 5 লক্ষ, 2.5 লাখ, 2.5 লাখ আর হচ্ছে কত? 35। তাহলে 2,85,000। তাহলে 2,85,000 টাকা। ওকে ফাইন, অর্ধেক। তাহলে আরো এক্সট্রা আছে কত বলতো? 2,85,000। তাহলে 2,85,000 টাকা 50% করো, 50 বাই 100। তাহলে অর্ধেক করলে কথা বলো তো?
1,40,000 42,500, হ্যাঁ তাহলে 1,42,500, তাহলে 1,42,500, তাহলে দ্বিতীয় বছর অবচয় কত? 1,42,500, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 1,42,000 কি হবে বলো তো ভাইয়া? 500 হবে রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। আমরা আজকে অনেকগুলো ম্যাথ করছি তাই না বলো? আজকে আমাদের কিন্তু অনেকগুলো ম্যাথ শেখা হয়ে গেছে। দেখো কি বলছে, প্রাইমারি মজুদ পণ্য হচ্ছে 1,00,000 টাকা, পণ্য ক্রয় হচ্ছে 32,500 টাকা, সমাপনী মজুদ পণ্য হচ্ছে 9,500 টাকা, মোট ব্যয় কত টাকা? এত। বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি বলো তো ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি বলো? সবাই বলো, বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি বলো? কে কে পারবা দেখি তো, বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি বলো তো? ওকে, বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি বলো? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি বলো? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে আমরা কি করবো দেখো তো? প্রারম্ভিক মজুদ পণ্য, ওকে, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী। সমাপনী, তাহলে দেখো তো আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা আছে? 10,000 টাকা। 10,000 টাকা। ওকে, ক্রয় কত টাকা আছে দেখো তো? 32,500 মাইনাস সমাপনী মজুদ পণ্য কত টাকা? দেখো তো 9,500 টাকা। চলো দেখি তাহলে আমরা করলে হয় কেন? তাহলে 42,500, তাই তো? 42,500 মাইনাস 9,500, তাহলে কত কথা দেখো তো? ওকে, তাহলে দেখো কত টাকা হইতে পারে বলো? 42,000, ওকে 5 বাদ দাও, তাহলে 42 থেকে 9, তাহলে 33,000 টাকা। তাহলে উত্তর হবে কত টাকা বলো তো ভাইয়া? উত্তর হবে কত টাকা? সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে উত্তর কত টাকা হবে বলো? উত্তর হবে 33,000 টাকা। তাহলে রাইট অ্যান্সার কত বলো ভাইয়া? 33,000 টাকা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, 33,000 টাকা। দাঁড়াও একটু সুন্দর করে লিখে দেই। ওকে, 33,000 টাকা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ফাইন। 32,000 টাকা কেন হবে? ওকে, 32,500 কেন হবে? 33,000 টাকা হবে। তাহলে চলো পরবর্তী কোশ্চেন দেখো। ওকে, আরেকটা ম্যাথ। আমরা আজকে অনেকগুলো ম্যাথ করবো। দেখছো আজকে আমরা কতগুলো ম্যাথ নিয়ে আসছি? সম্পদ এবং দায়ের পরিমাণ যথাক্রমে এত টাকা। ওকে, আমাদের চাইছি কি দেখো তো? মালিকানা সত্ত্বের পরিমাণ চাইছি। কি চাইছে? মালিকানা সত্ত্বের পরিমাণ চাইছি। তাহলে দেখো সম্পদ এবং দায়ের পার্থক্য করলে মালিকানা সত্ত্ব পেয়ে যাবো। তাহলে সম্পদ কি কি আছে? 20,000 টাকা। ফাইন, 20,000 টাকা। দ্বিতীয় 5,000 টাকা। ওকে, নগদ কত? 9,000 টাকা। ফাইন, যোগ করে ফেলো। তাহলে কত হবে বলো তো? 34,000 টাকা। 34,000 টাকা। ফাইন, 34। এরপর দেখো আমাদের কি আছে? প্রদেয় 10,000 টাকা, পাওনা 6,000 টাকা, বন্ধকি ঋণ ধরো 8,000 টাকা। তাহলে কথা বলো তো? 8 8 10 24, তাহলে 24,000 টাকা। ওকে, তাহলে উক্ত প্রতিষ্ঠানে বলো তো ভাই আমাদের কত টাকা হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, কত টাকা হবে বলো? তাহলে আমাদের দেখো সম্পদ হচ্ছে কত টাকা বলো তো? সম্পদ হচ্ছে আমাদের 34,000 টাকা, আর আমাদের দায় কত বলো তো? দায় হচ্ছে 24,000 টাকা। তাহলে সম্পদ আর দায়ের পার্থক্য কি? আমাদের মালিকানা সত্ত্ব কত টাকা? 10,000 টাকা। তাহলে কত টাকা? 10,000 টাকা। ওকে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা? 10,000 টাকা। ঠিক আছে, সবাই খুব সুন্দর অ্যান্সার করেছো। আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, ঠিক আছে। ওকে, 42 নম্বর কোশ্চেন, আরো 8টা কোশ্চেন। ওকে, ঠিক আছে। দেখো তাহলে উত্তরা কোম্পানি কি বলছে দেখো। উত্তরা কোম্পানি 2019 সালে প্রাথমিক সম্পত্তির পরিমাণ ছিল কত টাকা? 5 লক্ষ টাকা এবং দায়ের পরিমাণ ছিল কত টাকা? এটা একদম সহজ ভাই। প্রাথমিক মূলধনের পরিমাণ কত? তাহলে প্রারম্ভিক সম্পদ থেকে প্রাথমিক দায় বাদ দাও। ওকে, প্রাথমিক মূলধন, তাই না? প্রাথমিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে প্রাথমিক সম্পদ কত টাকা আছে বলো তো? 5 লক্ষ টাকা। এটা করতে হয় না যদিও, তবু লিখে দিই। ওকে, তাহলে কথা বলো তো? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের কি আছে বলতো? রাইট অ্যান্সার। ফাইন, এটা সহজ কোশ্চেন ছিল। এটা একটু পানির মধ্যে সহজ ছিল না? ওকে, তারপরে কোশ্চেন যাও। দেখো কি বলছে দেখো। উত্তরা কোম্পানি 2019 সালে প্রাথমিক মোট সম্পদ এত টাকা, আগের মতো এত টাকা, ঋণের পরিমাণ এত টাকা, ব্যবসা শুরু করলো। প্রাথমিক মূলধনের কত পরিমাণ কত? তাহলে সেম প্রাথমিক মূলধন কত দেখো তো? 20,000 টাকা, 40,000 টাকা। ওকে, তাহলে কত টাকা বলো তো? 40,000 টাকা। ওকে, ঋণের পরিমাণ কত টাকা? 70,000 টাকা। তাহলে কোনটা হবে অ্যান্সার বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। মেসেজ চেক করো। হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সবাই সবাই ওকে, ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে কি বলো তো? এই কোশ্চেনটা আছে কি বলো? প্রাথমিক মূলধনের পরিমাণ কত বলো? প্রাথমিক মোট সম্পদ মাইনাস প্রাথমিক মোট দায়। এখানে কোনটা অ্যান্সার হবে বলো? 43 নম্বর কোশ্চেন। সবাই একটু অ্যান্সার করো ভাইরা, আমরা ক্লাস শেষের দিকে চলে আসছি। বলো তো কোনটা অ্যান্সার হবে? দেখো তাহলে দেখো আমাদের এখানে ম্যাথের সূত্র হচ্ছে প্রাথমিক মোট সম্পদ মাইনাস প্রাথমিক মোট দায়। তাহলে প্রাথমিক সম্পদ কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা, আর হচ্ছে এইটাকে দুইটা পার্ট। এটা একবার হচ্ছে 70,000 টাকা যোগ, তাহলে যোগ করলে কথা বলো 1,10,000। 1,10,000 টাকা। আবার দায় এই যে বাদ হচ্ছে 70,000 টাকা।
তাহলে কথা বলো তো, তাহলে রাইট আনসার হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা অপশনে আছে, অপশন নাই, তার মানে কি আনসার বলো তো? তার মানে হচ্ছে আমাদের কোনোটি নয় হচ্ছে উত্তর। ঠিক আছে, কোনোটি নয় হচ্ছে আমাদের উত্তর, কোনোটি নয়। তো তাহলে রাইট আনসার হচ্ছে কোনোটি নয়, কারণ এইখান টাকার মান দেওয়া নেই। ওকে ফাইন, আমরা বড় একটা ম্যাথ সলভ করবো না, চলো। আচ্ছা দেখো, আমরা বড় একটা ম্যাথ সলভ করি। কি বলছে দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করার শুরুতে মোট সম্পদের পরিমাণ ছিল হচ্ছে 12 লক্ষ টাকা, সমাপনী দায়ের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, বেড়ে 9 লক্ষ টাকা হয়েছে। সমাপনী দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ হলো কত টাকা? 8 লক্ষ টাকা। তাহলে উক্ত হিসাবকালে 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে এবং মালিকের নতুন করে 1,50,000 টাকা বিনিয়োগ করেছে। উক্ত মালিক উত্তোলনের পরিমাণ কত? তাহলে আমরা ও ই নিয়ে কাজ করবো, উত্তোলন পরিমাণ। ওকে, ও ই। তাহলে এখন দেখো কি বলছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করার শুরুতে মোট সম্পদের পরিমাণ ছিল 12 লাখ টাকা, দায়ের পরিমাণ দেখো 9 লক্ষ টাকা থেকে, সরি 2 লক্ষ টাকা বের হয়েছে কত টাকা? 9 লক্ষ টাকা। কত টাকা হয়েছে? 9 লক্ষ টাকা। ফাইন। এখন দেখো আলটিমেটলি দেখো, তাইলে দেখো আমাদের সম্পদ ছিল 12 লাখ টাকা, বুঝছো? সম্পদ হচ্ছে 12 লাখ টাকা, 12 লাখ টাকা। ওকে, প্রথমে সমাপনী দিনে যদি 9 লক্ষ টাকা হয়, তাহলে আগে কত টাকা ছিল? 7 লক্ষ টাকা। কত টাকা? 7 লক্ষ টাকা। তাহলে আলটিমেটলি তাহলে মালিকের সত্ত্ব কত ছিল? সম্পদ যদি 12 লাখ টাকা হয় আর যদি দায় যদি 7 লাখ টাকা, তাহলে মালিকের সত্ত্ব কত ছিল? 5 লক্ষ টাকা। কতটা ছিল? 5 লক্ষ টাকা। ফাইন। এরপর দেখো কি বলছে, এরপর বলছে হচ্ছে দেখো, দেখো আমাদের সমাপনী দিন মানে শেষ দিন হচ্ছে কত টাকা? শেষ দিন হচ্ছে মালিকানা সত্ত্ব হচ্ছে 9 লক্ষ টাকা। শেষ দিনটা আমরা লিখে রাখি, শেষ দিন মালিকানা সত্ত্ব না, সরি দায়ের পরিমাণ, এটা আমরা লিখবো না, এটা আমরা ফাঁকা রেখে দেখো। ওকে, এখন দেখো, এখন কি বলছে দেখো, বলছে দেখো সমাপনী দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ হলো 8 লক্ষ টাকা। এই সমাপনী দিন মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা? 8 লক্ষ টাকা। তাহলে এটা হচ্ছে শেষ দিন, একদম শেষ। ওকে, 8 লক্ষ টাকা হবে। ওকে, উক্ত হিসাব করে দেখো 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে। তাহলে 2 লক্ষ টাকা যদি মুনাফা অর্জন করে, তাহলে মুনাফা অর্জন করলে কি হয়? মালিকের সাথে বৃদ্ধি পায়। ওকে, এবং বসে দেখো, মালিক নতুন কত টাকা? 1,75,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে 1,75,000 টাকা কি করছে? বা বিনিয়োগ করছে। এখন দেখো যদি এই টাকা যদি বিনিয়োগ করে থাকে, তাহলে কি কি হবে? যোগ করে দেখো, 5 লক্ষ, 2 লক্ষ, 7 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ 75, যোগ করলে হয় কত টাকা? 8,75,000 টাকা। কিন্তু আমাকে বলছে সম্পূর্ণ দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা? মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে দেখো মালিকানা সত্ত্ব আছে 8 লক্ষ টাকা, কিন্তু এইখানে হয় 8,75,000। কত হয়? 8,75,000। তাহলে আলটিমেটলি কি বলতো, এই 75,000 টাকা হচ্ছে কি আমাদের বলতো? এই 75,000 টাকা হচ্ছে আমাদের উত্তোলন। 75,000 টাকা কি ভাইয়া? উত্তোলন। তাহলে 75,000 টাকা কি বলো? 75,000 টাকা হচ্ছে আমাদের উত্তোলন। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 75,000 টাকা কি আমাদের উত্তোলন। ওকে, আর মাত্র 2,000 টাকা। ওকে ফাইন। ওকে ঠিক আছে, 43 নম্বরটা। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা দেখো, তাহলে আমি হচ্ছে আগের কোশ্চেনটা একটু আরেকবার একটু যাবো। আগের কোশ্চেনটা আমি একটু আরেকবার যাবো। ঠিক আছে, একটু ওয়েট করো। 75,000 টাকা। ফাইন। ওকে, তাহলে আগের কোশ্চেনটা কি হয়েছে ভাই দেখি তো, দাঁড়াও। ওকে আচ্ছা, কি বলছে? ওকে, কোম্পানি প্রাইভেট সম্পদের। ওকে আচ্ছা, এইখানে 2,000 টাকা ছিল না। আচ্ছা আমি এটা দেখিনি ভাই, তাহলে এটা আমার বলেছে। তাহলে সম্পদ দুটো যোগ আর এটা পার্থক্য করলে বাদ। তাহলে ওকে সরি, এটা রাইট আনসার হচ্ছে 22,000 টাকা। রাইট আনসার কত টাকা? 22,000 টাকা। কিভাবে? তাহলে 20,000 টাকা হচ্ছে আমাদের নগদ টাকা। ওকে, আমি 2,000 টাকা দেখিনি ভাই, আমার এটা মিস্টেক হয়েছে। ওকে, ওকে যোগ আর হচ্ছে 70,000 টাকা। যোগ করলে কথা বলো 70, তাহলে 92,000 টাকা। ওকে, কত টাকা? 92,000 টাকা মাইনাস হচ্ছে আবার 70,000 টাকা। তাহলে রাইট আনসার কত বলো তো? 22,000 টাকা। তাহলে আমাদের রাইট আনসার কত টাকা হবে? 22,000 টাকা। আমি 2,000 টাকাকে আমি 20,000 টাকা দেখে ফেলছি। অনেকগুলো কোশ্চেন সলভ করাইছি তো, আসলে এই জন্য একটু প্রেশার হয়ে গেছে, বুঝতে পারিনি। ঠিক আছে কাইফ, থ্যাংক ইউ ভাইয়া বলার জন্য, নাহলে আমি তো মনে করো বুঝতে পারতাম না যে এটা আসলে অ্যান্সার হয়। ওকে ঠিক আছে, এইটা তো সলভ করলাম আমি। এখন হচ্ছে 2 লক্ষ টাকা 70,000 টাকা, এটা তো সলভ করছি। হ্যাঁ, তাহলে 2,20,000 হবে অ্যান্সার। হ্যাঁ, এটা সলভ করতে পারো। দেখো এইটা হচ্ছে যে আগের কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা। দেখো তাহলে দেখো কি আছে, দেখো প্রাথমিক মোট সম্পদ ছিল 2 লক্ষ টাকা, আর মাত্র হচ্ছে 2,20,000 টাকা। তাহলে যোগ করার কথা হবে 2,20,000 টাকা। ওকে, 20,000 টাকা হবে। আর হচ্ছে দেখো আমাদের ঋণের পরিমাণ ছিল কত? 70,000 টাকা। এটা একবার যোগ একবার বিয়োগ, তাহলে ওইটা কোনো উত্তর না। তাহলে রাইট আছে কি বলতো? কোনোটি নয়। এইটা কোনোটি নয় হবে, আশা করি এইটা কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কোনোটি নয়, এটা হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, চলো আমরা একটু উপরে দিই। হ্যাঁ দেখো কি বলছে, 600 টাকা দামের 50টি পণ্য। 600 টাকা দামের কতগুলো পণ্য বলো তো ভাইয়া? 50টি পণ্য। তাহলে দেখো 600 টাকা করে যদি হয়, 600 টাকা করে যদি হয়, আর যদি 50টা পণ্য, তাহলে 5 6 30, তাহলে আলটিমেটলি কত টাকা বলো তো? 30,000 টাকা। 20% কারবারি বাট্টা। তাহলে 30,000 টাকার উপর যদি 20% কারবারি বাট্টা দাও, তাহলে কথা বলো তো? 3 দুগুণে 6, তাহলে 6,000 টাকা হচ্ছে কারবারি বাট্টা। ওকে, তাহলে আলটিমেটলি থাকে কত টাকা বলো তো? 24,000 টাকা। কত টাকা থাকে? 24,000 টাকা। ওকে, নগদ বাট্টার পরিমাণ আবার 5%। নগদ বাট্টার পরিমাণ কত টাকা বলো তো? 5%। তাহলে 24,000 টাকার উপরে 5% করলে কথা হবে বলো তো?
24,000 টাকার উপরে 10% করলে কত হয়? 2400। তাহলে 1200 টাকা হচ্ছে কারবারি বাট্টা। তাহলে 1200 হচ্ছে কারবারি বাট্টা। তাহলে থাকে কত বলো তো ভাইয়া? তাহলে 22,800 টাকা থাকে। কত টাকা থাকে? 22,800। কত টাকা থাকে? তাহলে 22,800। 22,800 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন। তাহলে 22,800 হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই। 22,800 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো। 22,800। ঠিক আছে, ওকে, তাহলে এই কোশ্চেনটাও ক্লিয়ার। ফাইন। তাহলে আমি একটু এই কোশ্চেন সলভ করে দেখো। একটি ক্রয় চালানে, দেখো কি বলছে, বলছে দেখো একটি ক্রয় চালানে, দেখো একটি ক্রয় চালানে 800 টাকার, একটি ক্রয় চালানে প্রতিটি 800 টাকার 5টি পণ্য অন্তর্ভুক্ত। তাহলে দেখো, তাহলে 800 টাকা যদি হয়, তাহলে 800 টাকার 5টা পণ্য কত হবে বলো তো? 4,000 টাকা। 4,000 টাকা, ওকে, 5 আর 40, 4,000 টাকা। ঠিক আছে, ওকে, 25% কারবারি বাট্টা। তাহলে এর 25% যদি কারবারি বাট্টা, তাহলে মানে কত টাকা? 1,000 টাকা হচ্ছে কি কারবারি বাট্টা, বাদ দাও। তাহলে থাকে কত টাকা? 3,000 টাকা, ওকে। এবং বলছে শতকরা 5% হচ্ছে নগদ বাট্টা। তাহলে এর হচ্ছে 5% কি বলতো? নগদ বাট্টা। তাহলে 3,000 টাকা 5% কত বলতো? 150 টাকা। তাহলে আলটিমেটলি তাহলে কত টাকা পণ্য চালানে লিপিবদ্ধ করা হবে? 2,850 টাকা। 2,850 টাকা। তাহলে 2,850 টাকা গই, 2,850 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 2,850 টাকা হচ্ছে কি অ্যান্সার? আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ঠিক আছে, আমরা মোটামুটি ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। তোমরা সবাই একটু অ্যান্সার করো, যেন আমরা ক্লাসের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ভালো মতো একটা সাপোর্ট দিতে পারি। ঠিক আছে, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, আমি একটু দেখতেছি কারা কারা অ্যান্সারটা করতে পারতেছো। সবাই একটু অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার সঠিক। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। আমরা অনেকগুলো ম্যাথ রাখছি না আজকে। আজকে ক্লাসটা করে আশা করি যারা ম্যাথ চাইতেছিল যে ভাই ম্যাথ দেন, অনেকগুলো ম্যাথ করার, ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ তারা স্যাটিসফাই, কারণ আজকে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করাইছি। ঠিক আছে, আজকে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করে ফেলছি। ঠিক আছে, এই কোশ্চেনটা বলো। রেয়ামিলের প্রদর্শিত দেনাদারের পরিমাণ হচ্ছে 15,200 টাকা এবং অনাদায় দেনা হচ্ছে কত? 200 টাকা। এবং অনাদায় দেনা 5% এবং 2% বাট্টা হলে বাট্টা সঞ্চিতি পরিমাণ কত? চলো তো আমরা এই কোশ্চেনটা সলভ করি। তাহলে দেখো, তাহলে আমরা কি কি করবো? প্রথম হচ্ছে 15,000 টাকা না, আগে অনাদায়টা বাদ দিই, সরি, 15,200, 15,200 মাইনাস হচ্ছে 200, তাহলে থাকে কত বলো তো? 15,000 টাকা। এর মধ্যে 5% দিয়ে দাও, তাহলে 15,000 5%, তাহলে কত বলো তো? 15,000 5% কত? 750 টাকা। তাহলে 750 টাকা বাদ দাও, তাহলে থাকে কত বলো তো? 14,250 টাকা। 14,250 টাকা কি বলো তো? ইন্টু 2%। তাহলে 14,250 টাকা 2% করলে কি হবে বলো তো? 142.5, 1%, 142.5। তাহলে 142.5 যদি হয়, তাহলে 285 টাকা। তাহলে কত বলো তো? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত টাকা? 285 টাকা। 285 টাকা। কিভাবে? এটা 2% করলে কত? 142.5 ইন্টু 2, হ্যাঁ, 80 85, হ্যাঁ, 285 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। 285 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। কার কার অ্যান্সার সঠিক হয়েছে আমি একটু দেখবো। ঠিক আছে, কার কার অ্যান্সার সঠিক হয়? 285 টাকা। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, যারা যারা কোশ্চেনে অ্যান্সার করতেছো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা, আমরা ক্লাসের প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। ওকে, সবাই অ্যান্সার করেছো? আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, ঠিক আছে, এই কোশ্চেন সবাই করে দেখো তো কি বলছে। মিস্টার করিম 30,000 টাকা একটা প্রাপ্য বিল মিস্টার রহিমের নিকট থেকে পেয়ে 4% বাট্টা করেন। বিল 2 মাস 15 দিন মেয়াদের হলে বাট্টা কত হবে বলো? এই কোশ্চেন দেখি কারা কারা পারে, সবাই একটু অ্যান্সার করে এই কোশ্চেনটা। সবাই সবাই একটু এই কোশ্চেনটা অ্যান্সার করে দেখি, এই কোশ্চেনটা অ্যান্সার কি হতে পারে। দেখি এই কোশ্চেনটা কারা কারা পারো, এই কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটা কারা কারা পারো আমি একটু দেখবো। সবাই একটু অ্যান্সার করো, সবাই। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাও, আজকে যে আমরা ক্লাসটা নিলাম, ক্লাসে নেটওয়ার্কের কোনো ইস্যু ছিল কিনা? তোমরা একটু আমাকে একটু কনফার্ম করো তো ভাইয়া, আজকে আমরা যে ক্লাসটা নিলাম বা আজকে আমরা যে ক্লাসটা করাইছি, এই ক্লাসে নেটওয়ার্ক কোনো ইস্যু ছিল কিনা বলো। আশা করি ইনশাল্লাহ নেটওয়ার্ক কোনো ইস্যু হবে না, কারণ আমরা ওইভাবে ইনশাল্লাহ ক্লাসটা নিচ্ছি। আশা করি নেটওয়ার্কের কোনো ইস্যু পাবা না এখন, কারণ আমরা এই নেটওয়ার্কের জন্য অনেক বড় একটা বাজেট খরচ করছি জাস্ট নেটওয়ার্ক ইস্যুর জন্য, যেন কোনো একটু বাফারিং না করে। আমাকে একটু জানাও যে আজকে ক্লাসটা করে তোমরা কি বুঝতে পারলা, বা আজকে ক্লাসে কোনো নেটওয়ার্কের কোনো ইস্যু ছিল কিনা বলো। আজকে ক্লাসে নেটওয়ার্কের কোনো ইস্যু ছিল, বা আমার ক্লাস বেজে যাচ্ছে, বা ক্লাস ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, বলো তো, আমাকে একটু জানাও তো। আজকে ক্লাসটা করে কি তোমাদের মনে হয়েছে যে এমন কোনো নেটওয়ার্কের সমস্যা ছিল? বলো তো ভাইয়া, সবাই সবাই একটু দ্রুত জানাও আমাকে, সবাই দ্রুত একটু জানাও সবাই। ক্লাসটা আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, শেষ করে দিব। হ্যাঁ, আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, দ্রুত সবাই একটু দ্রুত জানাও ভাইয়ারা, প্লিজ। ওকে,
সবাই একটু দ্রুত জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে? ওকে। সবাই একটু দ্রুত জানাও, সবাই সবাই। ওকে, অল ক্লিয়ার ভাইয়া, আজকে ক্লাস ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। না ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি। দেখো এখন দেখো আমাকে প্রথমত দেখো, ধরো 30,000 টাকা একটা প্রাপ্য বিল পাইছি আমি। ধরো আমাকে কেউ একজন একটা বিল দিয়ে গেছে যে ভাই এই বিলটা রাখেন আপনি, এত টাকা, ঠিক আছে, আপনি এই টাকা পাবেন, আপনি এটা তুলে নিয়েন। তো আমার টাকাটা এখন আজকে দরকার, আমি আজকে যখন টাকাটা যখন তুলে নিব তখন আমি কি করব, এটা আমি ভাঙায় ফেলবো। তো একজনকে আমি দিলাম যে ভাই এটা আমি ভাঙাবো, তো ও বলে ঠিক আছে তাহলে আমাকে এখানে 4% লাভ দাও, 4% লাভ দাও, ঠিক আছে। তাহলে এই 30,000 টাকা 4% কত বলো তো, 3 4 12, তাহলে কত টাকা বলো তো, 1200 টাকা। কত টাকা? 1200 টাকা, ফাইন। এখন দেখো 1200 টাকা কতদিনের জন্য বলতো, 2 মাস 15 দিনের মেয়াদে। তাহলে কতদিন? 2 মাস 15 দিনের মেয়াদে। তাহলে 2 মাস 15 দিন মানে কত বলতো, 2 মাস 15 দিন মানে কত, 75 দিন। ওকে, 75 দিন না? তাহলে 75, 365, ওকে 365। দেখি আমি আমার মতো করে করে হয় কিনা, একটু শর্টকাটে করা যায় কিনা দেখি। 75 কত হয়, 75 দিন কি যাবে? দাঁড়া একটু একটু, 5 5 15 75, ওকে 35, দাঁড়া একটু এড করো, ওকে। ওকে ঠিক আছে। দেখো এখন দেখো আলটিমেটলি এই দুটো যদি কাটাকাটি করি, আমার যেটুকু মনে পড়ে, এদের কাটাকাটি করে 240 দশমিক সামথিং, 246 দশমিক সামথিং আসে টাকা, বুঝতে পারছো? 246 দশমিক সামথিং আসে, এই জন্য রাইট আনসার হচ্ছে 250 টাকা। ওকে ঠিক আছে। এখন এই টাকাটাকাটি করে দেখাতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য দেখাইলাম না। তাহলে আলটিমেটলি কি হবে অ্যান্সার বলো তো? তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 1 নাম্বারটা, ঠিক আছে। ওকে, কাটাকাটিটা করলাম না, তোমরা একটু বুঝে নিও, আর অবশ্যই তোমরা কোর্স ম্যাথটা, ঠিক আছে। আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কে অ্যান্সার করতে পারো দেখো তো, এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। আমরা আজকে ক্লাসটা এই কোশ্চেনটা দিয়ে শেষ করে দিব, ঠিক আছে। আমরা এই কোশ্চেনটা দিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করে দিব, ঠিক আছে। ওকে, সবাই সবাই একটু অ্যান্সার করো, দেখি কি কি অ্যান্সার হতে পারে। চলো সবাই একটু কোশ্চেন করার চেষ্টা করো, সবাই দেখি কি অ্যান্সার হয়। সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। আচ্ছা দেখো, একটা মেশিনের ক্রয় মূল্য কত? 10,000 টাকা, ভগ্নাংশ মূল্য 1,000 টাকা, তৃতীয় বছরের রক্ষণাবেক্ষণ খরচ হচ্ছে 200 টাকা, এবং 10% হারে ক্রমসমাজের পদ্ধতি কি কি করা হয় বলতো, হিসাব করা হয়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো, ক্রমসমাজের পদ্ধতিতে আমাদের ভগ্নাংশ মূল্যের কোনো কাজ নাই। ওকে, আর তৃতীয় বছর শেষে রক্ষণাবেক্ষণ কি করছে এটা দেখার দরকার নেই, ঠিক আছে। আমরা চাইছি ক্রমসমাজের পদ্ধতিতে অবচয় কত, তাহলে তৃতীয় বছর অবচয় আমরা বের করবো। তাহলে চলো দেখি দাও, বের করলে কথা হবে। তাহলে দেখো 10,000 টাকা, ওকে 10,000 টাকার উপর 10%, তাহলে কথা বলো তো ভাইয়া 1,000 টাকা। তাহলে আলটিমেটলি আর থাকে কত বলো তো, 9,000 টাকা। তাহলে 9,000 টাকার উপর আবার 10% দাও, তাহলে কত হয় 900 টাকা। তাহলে আলটিমেটলি তার থাকে কত, 8,100 টাকা। তাহলে 8,100 টাকার উপর 10% দাও, তাহলে কত হবে 810 টাকা। তাহলে কত হবে 810 টাকা, কত হবে 810। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে 810 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। 10% কমানো যাবে অবশ্যই কত, 810 টাকা, ফাইন। তাহলে আমরা সবাই অ্যান্সার করতে পারছি, আশা করি। তোমরা একটু জানাও আমাকে সবাই অ্যান্সার করতে পারছে কিনা, সবাই সবাই একটু জানাবো আমাকে অ্যান্সার সবার আসছে কিনা অ্যান্সার। ঠিক আছে, 50 নাম্বার হচ্ছে 810 টাকা, হ্যাঁ ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। তাহলে আমরা কি কি ক্লাস নিলাম দেখো আমাদের, তাহলে আমাদের হচ্ছে ইংলিশ ক্লাস হয়ে গেছে একটা, না ইংলিশ হয়েছে, অ্যাকাউন্টিং হয়েছে, ওকে ইংলিশ অ্যাকাউন্টিং হয়েছে। এরপর হচ্ছে বাংলা হবে, বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ক্লাস হবে একটা। এরপর হচ্ছে দেখো ম্যানেজমেন্ট একটা ক্লাস হবে, এমজিটি ম্যানেজমেন্ট একটা ক্লাস হবে। আর হচ্ছে মার্কেটিং হয় না, মার্কেটিং হবে। ফিনান্স যে দুইটা ক্লাস নিচ্ছে, ওই দুইটা ক্লাসে ভালো মতো পড়ে ইনশাল্লাহ আর লাগবে না। তাইলে ইংলিশ অলরেডি হয়ে গেছে, অ্যাকাউন্টিং হয়ে গেছে, কালকে বাংলা হবে, কালকে বাংলা হবে, আর হচ্ছে একটা মার্কেটিং ক্লাস হবে, আর একটা ম্যানেজমেন্ট ক্লাস হবে, ঠিক আছে। তাহলে এই করে ক্লাস নিলে ইনশাল্লাহ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য মোটামুটি ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রাখিও। ওকে, আল্লাহ হাফিজ।